ঠান্ডায় কার কি অবস্থা বলো? ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছি আজকে আমি। হ্যাঁ, গতকাল থেকেই ঠান্ডাটা পড়েছে, আমাদের এখানে বিশাল পড়েছে। আর মানে এই সকালবেলা আমাদের পডকাস্ট করার প্ল্যানিংটা মনে হচ্ছে এবার মানে রাতের দিকে নিয়ে যেতে হবে, কারণ এই ঘুম থেকে উঠে রাতে কি ঠান্ডা নেই নাকি? রাত্রিও তো ঠান্ডা আছে। রাত্রিরে একরকম, সকালবেলা ঘুম থেকে উঠে না বেশি কষ্ট লাগে। সকালবেলা ওঠাটা খুব চাপের। রূপমকে দেখে, রূপমের অবস্থা দেখে আমার আরো বেশি ঠান্ডা লাগছে। রূপম ভিডিওর মধ্যে কানে এমন চাপা চাপা দিয়ে বসেছে। তো আমার মনে হচ্ছে যে আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করি, তাড়াতাড়ি র্যাপ আপ করবার চেষ্টা করি। আজকে টপিক অনেকগুলোই আছে। তো প্রথম যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, এই শোটা আমি কোনো এক্সপেকটেশন রাখিনি, মানে আমি পুরো সারপ্রাইজ করেছি অ্যাকচুয়ালি শোটা। সেটা হচ্ছে ভয়, দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। এই শোটা দারুণ শো হয়েছে, কিন্তু আমার হেভি লেগেছে শোটা। আর ডিরেক্টর কিন্তু এর আগে যে রবি গ্রেওয়াল নাকি, ও কিন্তু মানে জুয়েল থিফের মতো বাজে ছবিতে কাজ করেছে, প্রিন্সের মতো ছবি বানিয়েছে আই থিঙ্ক। তো ও কিন্তু ভালো ডিরেক্টর নয়, কিন্তু এইখানে কিন্তু ওর কাজ মানে খুব ভালো হয়ে গেছে। আর যে এর যে রাইটার, আমি শো এর যে রাইটার তার দেখছিলাম, সে রামগোপাল বর্মার সাথে প্রচুর কাজ করেছে, মানে রামগোপাল বর্মা ইনিশিয়ালি কাজ করেছে আর কি। তারপরে সেও যে প্রচুর এ লিস্টার রাইটার, তারপরে যে প্রচুর মানে প্রচুর সাকসেস পেয়েছে তা নয়, বাট এই শোটা কোথাও গিয়ে ওরা দুজনে খুব ভালো করে লিখেছে, ডেভেলপ করেছে। তোমাদের কিরম লেগেছে শোটা, গৌরব না তিওয়ারি দেখো, মিস্ট্রি? ভয় ভয় পাওয়ানোর যে দৃশ্যগুলো সেগুলো ওয়ার্ক করেছে মোস্টলি, এবং শোটা হরর জনরাটাকে সিরিয়াসলি নেয়, সেটা আমাকে ইমপ্রেস করেছে। কারণ সেটা ইন্ডিয়াতে তুমি খুব বেশি কন্টেন্ট ওরকম দেখতে পাবে না। আর সাবজেক্টটা তো ভীষণ ভালো, সেটা ছেড়েই দাও, গৌরব তিওয়ারিকে দেখাচ্ছে। আর আমার মনে হচ্ছে খালি কি বলতো, এই যে টিমটার মধ্যে জেলিংটা একটু বেটার দেখাতে পারতো। যে ওদের মধ্যে মানে গৌরব তিওয়ারি এবং তার যে টিম মেম্বার্সরা রয়েছে, ওদের মধ্যে যদি আরো ইকুয়েশন এস্টাবলিশ করতে পারতো, যে ওদের মধ্যে এমনি মানে এই ভৌতিক কারবারের বাইরে ওদের মধ্যে সম্পর্কটা কিরকম, তাহলে আমার মনে হয় যে শোটা আরো বেটার হতে পারতো। সেই জায়গাটা আমার একটা ল্যাকিং রয়ে গেছে মনে হচ্ছে। আমার ওই জায়গাটা কিন্তু কিছু ফিল হয়নি, মানে আমি বুঝতে পারছি ওদের যে, মানে দেখবে ওই যে মেয়েটা আছে যে অ্যানিমালে রণবীরের দিদি হয়েছিল, ওই যে মেয়েটাও তো আছে। তো ও দেখবে একটা জায়গাতে, মানে ও যেটা দেখে গৌরবের টিমটা জয়েন করেছিল, যে গৌরব দেখবে একটা কথা বলতো খালি, যে নলেজ ক্যান্সেলস ফিয়ার, ঠিক আছে? পরে দেখবে ও পডকাস্টে এটা অন্য কথাই বলে, যে নলেজ ক্রিয়েটস ফিয়ার। তো ওই ওই জায়গাতে ওর মেয়েটা যে দেখে কান্নাকাটি শুরু করে দেয়, যে গৌরব কি ভাবতো এবং এখন সে কিরকম হয়ে গেছিল শেষের দিকে, আমার কিন্তু ওই জায়গাগুলোতে আমি ফিল করেছি। ঠিক আছে, মানে মানে আমি মনে হয়েছে যে হয়তো আমাদেরকে দেখাচ্ছে না পুরো জিনিসটা, কিন্তু এরা যে মাঝে বহুদিন ধরে একসাথে কাজ করেছে এবং যে আইডিওলজিটাকে ধরে কাজ করেছে, সেটা যে আজকে মানে বিগড়ে গেছে, কোথাও গিয়ে টলমলো হয়ে গেছে, সেটার জন্য যে ওরা এফেক্টেড হচ্ছে, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর আমার ভাই লাস্টের দিকে এপিসোডে ওই যে একটা ফ্ল্যাটের এপিসোড আছে, যেখানে ওই ফ্ল্যাটটাতে যায় এবং ওই বেরিয়ে গরফ চলে আসে, যেখানে ওই চিটটা দেয় ওকে, ওই সিনটা আমার হেভি লেগেছে। আর ওই যে হস্টেল, যেটা মেন, যেটা ফার্স্ট ওর কেসের সাথে কানেক্ট করেছে, এবং সেখানে ওই পার্টিকুলারলি ওই আয়নার মধ্যে যে রিফ্লেকশনটা দেখেছিল, রিফ্লেকশনটাকে তাহলে ডিজাইন করেছে দেখেছো? ওটা রীতিমতো কিন্তু ভয় পাওয়ায়, রীতিমতো ভয় লেগেছে ওটাতে। আর একদম আর তুমি দেখবে একটা জিনিস খুব ভালো লেগেছে, যে পুরো প্যারানর্মালটাকে তো বোঝা পসিবল নয়। সিনেমা সিরিজে দেখবে একটা প্যারানর্মালকে যে ঘোস্ট ইনভেস্ট হান্টার হয়, সে পুরোটাই মানে ডিকোড করে বার করে দেয়। এখানে কিন্তু গরফ কিন্তু অনেক কেসে পুরো জিনিসটাকে কনক্লুসিভলি ভাবে খুঁজে বার করতে পারছে না। মানে সেটা ওর প্রথম কেসের ক্ষেত্রে বলো, মানে কে যে এক্স্যাক্টলি ভিলেন, মানে সিজন 2 অবশ্যই ওরা বানাবে বিকজ এটা সাকসেস পেয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে ভিলেনটা কে, কি ব্যাপার, সেগুলো কিন্তু ও ঠিক জানে না, ও নিজেও কিন্তু ফিগার আউট করতে পারেনি। বা ওই যে কবরিস্তানের ভূতটা, সেটাও কিন্তু ও জানে না। বা ওই যে ফ্ল্যাটের যে ব্যাপারটা হলো, সেটাও কিন্তু ও কিন্তু ক্লিয়ারলি জানে না যে এক্স্যাক্টলি ওখানে কি হয়েছে। তো ওই অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে, একটা মিস্ট্রি রয়েই যাচ্ছে ওখানে। আমার ভাই মজা লেগেছে। রূপম কেমন লেগেছে বলো? আমার প্রায় অরিত্রর মতোই এক রিয়াকশন, আমার শোটা খুবই ভালো লেগেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি শোটা থেকে কোনো কিছু আশাই করিনি। গৌরব তিওয়ারির একটা ইনসিডেন্ট আমি বহু আগে পড়েছিলাম, ফলে আমার মানে একটু এক্সাইটেড ছিলাম আমি কাজটা নিয়ে, কিন্তু আমি ভেবেছিলাম কাজটা ভালো হবে না। কিন্তু এই ডিরেক্টরই হচ্ছে একবার, মানে আমি বলেছিলাম অনেক আগে যখন হচ্ছে জুয়েল থিপের সময়, কিন্তু আমার আশা এতটাই কম ছিল যে কাজটা ভালো হবে না, কিন্তু এই ডিরেক্টর হচ্ছে সময় বানিয়েছিল, 7 এর রিমেক করেছিল। তো যখন আমি কাজটা দেখতে বসি, আমার কাজটা এতটা ইন্ট্রিগিং লাগে যে ভাই, মানে এতটা আমি আশা করিনি।
এবং যখন হচ্ছে ওই পোর্শনটা অরিত্র বললো যে একদম শুরুর দিকে হস্টেলের পোর্শনটা আসে এবং হচ্ছে কাচের মধ্যেও আঁকছে এবং পিছন থেকে ওই যে মানে ওটা ব্যাপক করেছিল, ব্যাপক। তারপরে যত শোটা এগোয় তুমি দেখবে ওরা কিন্তু প্রত্যেকটা এপিসোডে ভয় যে জোর করে পাওয়াতে হবে ওরকম ভাবনা রাখেনি। যেমন হচ্ছে বাছুয়ার যে এপিসোডটা আসে ওটাতে ওরকম ভয় না, কিন্তু একটা অদ্ভুত না ইন্টারেস্ট গ্রো করেছিল। যখন দেখবে ও হচ্ছে ওর ওই সাইকোলজিস্ট বন্ধুটার সাথে মিট করবে, ওকে বলবে যে বাছুয়া যখন দেখা দেয় তখন মরার সময় হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না, ওই বারান্দা দাঁড়িয়ে হ্যাঁ, বলবে তুমি দেখতে পাচ্ছ না ও দাঁড়িয়ে আছে। কিন্তু ওটাকে কিরকম ভাবে ক্লোজার দিল থার্ড না ফোর্থ এপিসোডে যে বাছুয়া আমাকে ওয়ার্ন করতে আসছে। আমার এত প্রত্যেকটা এপিসোড বেটার লেগেছে এবং টিমটা যেরকম ভাবে ওরা জুড়লো, একজন ক্যামেরাম্যান যুক্ত হলো, পরে একজন যুক্ত হলো, এরকম করে টিমটা আস্তে আস্তে বাড়লো এবং এই ক্যারেক্টারটা দেখাচ্ছে ননিনের ওয়েতে যে ও কতটা ইন্টারেস্ট পাচ্ছে কেসে এবং শেষে দেখাচ্ছে ও যখন ডিপ্রেসড হচ্ছে ও কতটা অফ হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জটা করেছে না, এটা আমার হেভি লেগেছে। এবং প্রথমে তুমি দেখবে যখন শুরু হয় ফাউন্ড ফুটেজের মতো শুরু হয়, তো খুব ভালো আমার মনে হয় মেকিং ওয়াইজ, খুব ভালো স্টোরি টেলিং, পারফরমেন্স খুব ভালো। তো আমি তো মস্তি পেয়েছি ভাই দেখে, আমার ভাই খুবই ভালো লেগেছে, কারণ টাকার পারফরমেন্সও ভালো দিয়েছে, মানে গৌরব খুব তিওয়ারি ভালো বলতে। আমি পারফরমেন্স। গৌরব তিওয়ারিকে কোথায় দেখেছিলাম বলতো রূপম, প্রথম ওই এমটিভিতেও একটা শো করতো, যেটা দেখবে এখানে একটা দেখিয়েছে এপিসোড হুম করে হুম যে ওরা কিভাবে শুট করতো। এমটিভিতে ওরা একটা হরর রিয়ালিটি শো করেছিল। তারপরে ওই শোটা প্রথমে রণবিজয়ের সাথে করেছিল, তারপরে করেছিল হচ্ছে সানি লিওনির সাথে। তারপরে আহ, মনে হয় সোনিতে একটা 2013-14 নাগাদ, তখন সোনিতে না খুব ভালো ভালো মানে তখন তো ইন্টারনেট এইভাবে আসেনি, ওটিটি আসেনি, তখন সোনি কিন্তু খুব ভালো ভালো কাজ করছিল সেই সময় 2013-14 সালে। পাউডার বলে একটা কাজ করেছিল, যশরাজ প্রডিউস করেছিল। ওটাতে ছিল একটা ডন আর এর গল্প ছিল, ওইটা আসতো। তারপরে সেই সময় মানে মানে সাময়িক ব্যাপার, ওই সময় আরেকটা শো আসতো, ওটা হচ্ছে যে কোনো লোক ধরো কোনো হরর কিছু এক্সপিরিয়েন্স করেছে, তাকে অ্যাকচুয়ালিতে শুট করতো আর কি। মানে আর্ট পার্টের মতো নয়, মানে ফিকশনাল নয়, মানে ওকে অ্যাকচুয়ালিতে শুট করতো এবং ও যেটা বলতো সেগুলোকে কিছুটা মানে ফিকশনালাইজ করে দেখাতো। একটা শো আসতো, মানে সোনি শুরু করেছিল, বেশি দিন চলেনি, কিন্তু ওইটাতেও গৌরব তিওয়ারি এসেছিল। তো ওইগুলোতে আমি আচ্ছা, দেখেছিলাম, তো তাই জন্য যখন যখন আমি দেখি এই যে যে ওকে নিয়ে অরিত্রদা, শো হচ্ছে। হুম, হ্যাঁ অরিত্রদা তুমি এটা বলাতে আমার মনে হলো আজকাল যে ইউটিউবে এই যে পডকাস্ট হয় যে বিভিন্ন মানুষকে এক্স্যাক্টলি আনা হয় এবং মানে ওই ফরম্যাটটাই বেসিক্যালি। ওই ফরম্যাটটা তখন টেলিভিশনে আছে, টেলিভিশনে হতো। আচ্ছা, আর টেলিভিশনে প্রেজেন্টেশনটা আরো বেশি মানে প্রোডাকশন ভ্যালু ইত্যাদি দিয়ে করতো, কিছুটা ওরা শুট করে পার্শিয়ালি ডকুমেন্টারির মতো করে করতো আর কি। ঠিক আছে, এখন দেখো এটার এত বেশি পরিমাণ বেড়ে গেছে এবং এটার কিন্তু চিরকাল দর্শক আছে। মানে তুমি দেখো আজকে ইউটিউবে যারা করে এটা, আমাদের বাংলাতেও অনেকে আছে, তারা যে গল্পগুলো বলে বা কিছু যাই বলে, বা এই ঘোস্ট হান্টিং ফান্টিং হয়, ইভেন ঘোস্ট ওয়াক আছে এখন, মানে লোকে পয়সা দিয়ে লোকেদের সাথে ঘুরে ঘুরে হন্টেড প্লেস দেখে, জানো তো, মানে ঘোস্ট ট্যুরিজম আছে। তো সেই সব জিনিসপত্র এত পপুলার হয়ে গেছে এখন। তো এটা একটা পুরো প্যারালাল ইন্ডাস্ট্রি আছে আর কি, যেটা প্রচন্ড লোকের কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর ব্যাপারে অনেক আগ্রহ আছে, যে কি হচ্ছে মানে সুপার ন্যাচারাল কে বোঝার যে একটা আগ্রহ, এটা কিন্তু দর্শকের মধ্যে আছে কিন্তু। না তোমাদের কি ভূতের প্রতি ইন্টারেস্ট শুধু হরর ছবিতে সীমাবদ্ধ নাকি তার বাইরেও আছে? আমি দেখো এরকম পার্সোনালি কিছু করিনি, আমি করতে যাই না এসব পাকামি, তার কারণ হচ্ছে আমি একটা গল্প শেয়ার করতে চাই। আমার মামার বাড়ি হচ্ছে পাইকপাড়াতে, ঠিক আছে, বিটি রোডের উপরে একদম পাইকপাড়া বলে যে জায়গাটা আছে, চুনিবাবু বাজার। তো ওখানে তোমরা চুনিবাবু বাজারের উপর দিয়ে যদি যাও বিটি রোডের উপর দিয়ে, দেখবে একটা ওখানে ওম এনক্লেভ বলে একটা বিশাল বড় বিল্ডিং আছে। ঠিক আছে, নিচে হুন্ডাই শোরুম, এটিএম, আউদ আউদ রেস্টুরেন্ট খুলে গেছে, বিশাল বড় একটা বিল্ডিং আছে। ওখানে আগে একটা রাজবাড়ি ছিল, বুঝতে পারলে তো, একটা রাজবাড়ি ছিল, ওখানকার যারা রাজা ছিল তাদের একটা রাজবাড়ি ছিল। এবার রাজবাড়ির সামনের দিকটাতে লোকে ভাড়া থাকতো, মানে অনেক টেনেন্ট ফেনেন্টরা ছিল, ভাড়া থাকতো। ভাঙাচোরা হয়ে গেছিল, পুরো ইট ফিট বেরিয়ে এসেছিল, কিন্তু সেখানেই তার মধ্যেই থাকতো আর কি লোকজন। আর ওর একটা পিছন সাইড ছিল যেটা মাঠের দিকটা ছিল, সেই জায়গাটা না পুরো মানে খন্ডর টাইপের হয়ে গেছিল, বুঝতে পারলে তো, মানে পুরো ভাঙা চোরা এ। তো আমার তখন আমি মানে ক্লাস 1-এ পড়ি তখন, আমি ওখানে ভিতরে চলে গেছিলাম, বুঝতে পারলে তো, ওই মাঠের দিক দিয়ে ঢুকে একটা রাস্তা ছিল, ওখান দিয়ে চলে গেছিলাম পুরো। তো ওটা যাওয়ার পরবর্তীতে ওখানে একটা সুড়ঙ্গ আছে, ঠিক আছে, তো সুড়ঙ্গটার মধ্যে অনেকটা নেবেও ছিলাম। তো নামার পরবর্তীতে তারপরে উল্টে পাল্টে পড়ে ফড়ে যাই, গায়ে মাটি ফাটি লেগে যায়, তারপরে আমি আবার বেরিয়ে এসেছিলাম, মানে এরকম নয় যে ভূত প্রেত দেখেছি। তো তারপরে আমাকে ওখানে আমার দাদার বন্ধুরা দেখতে পায়, ওরা আবার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। কিন্তু ওইটার পরবর্তীতে যেটা হয়েছিল,
যে মানে আমি রাত মানে খুব ছোট ছিলাম, তো রাত্রিরে না ঘুম থেকে ভয়ে উঠে পড়তাম। তো তারপরে আমার তখন দিদিমা বেঁচে ছিল, তো আমাকে ঝাড়ফুঁক করিয়েছিল একটু। আমাদের ওখানে একজন শীতলা মন্দির ছিল, ওখানে একজন মহিলা থাকতো, এখন মারা গেছে নিশ্চয়ই, অনেক আগেকার কথা। তো সেই মহিলা আর কি এরকম ঝেড়ে দিত আর কি, ঠিক আছে, মানে মন্ত্র ফন্ত্র বলে তোমাকে ঝাড়ফুঁক করিয়ে দেবে আর কি। তো তার কাছে নিয়ে গিয়ে এরকম পর পর কন্টিনিউয়াসলি ঝাড়াতো 4-5 দিন ধরে, যে যাতে ওরকম স্বপ্ন না দেখে। আমি খুব ভয় পেতাম আর কি রাতে। তো ওই একটা অ্যাক্টিভিটি হয়েছিল ছোটবেলায়। তো তারপর থেকে ভাই আমি ঘাটাতে যাই না এইসব হন্টেড প্লেস ভিজিট করে। আমি একটাই লাস্ট করেছিলাম হচ্ছে অভিরূপ দার সাথে একটা ইন্টারভিউ করেছিলাম, যেখানে অ্যাকচুয়ালিতে আমরা বিভিন্ন সিমেট্রি ইত্যাদিতে গেছিলাম, যেখানে যেখানে আর কি বলে কলকাতায় হন্টেড প্লেসেস, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাংলার সেরা ভূতের গল্প যেটা এবিপি তে করলো, হুম, ওটা নিয়ে একটা ইন্টারভিউ করেছিলাম বিভিন্ন জায়গায়। বাট সেখানে বাইরে দাঁড়িয়ে ক্যাজুয়াল দিনের বেলা এই ঘোস্ট ওয়াক গুলো জেনারেলি রাত্রির বেলা হয় আর কি। ইভেন দেখবে আমি বলছি, এই কদিন আগে একটা দেখবে ভূতের সিনেমা এলো, অতটা বিগ স্টার কাস্টের ছিল না ছবিটা, এই সত্যম ভট্টাচার্যটা যেটা ছিল গো, মানে সাগরনীল মনে হয় দেখে রিভিউ করেছিল, একটা ভূতের সিনেমা এলো না অ্যান্থোলজি টাইপের। ও বুঝতে পেরেছি, অ্যান্থোলজি অ্যান্থোলজি। হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটারও হুম প্রমোশন কিন্তু এইভাবে হয়েছে, যে ওই যে পুরো টিমটা যে স্টার কাস্ট রয়েছে, হুম তারা হুম কলকাতায় যারা ঘোস্ট ওয়াক করায় ওরকম মানে বিভিন্ন হন্টেড প্লেসের ওয়াক করায়, হুম তাদের সাথে ওই টিমটা বেরিয়ে বিভিন্ন হন্টেড প্লেস ভিজিট করেছিল, এবং ওটা জেনারেলি রাতে হয়, বিকজ হুম। রাত্রিরেই মজা আছে। তো সেটার সাথে ওরা প্রমোটও করেছিল আর কি। তো আমার ওইটুকুই এক্সপিরিয়েন্স, আমার এর বাইরে আমি কিছু ট্রাই বাই করতে যাই না, প্ল্যানচেট ফ্যানচেট এইসব শুনেছি, কিছু করতে যাইনি কোনোদিনও। আমার ভাই প্রাণের ভয় আছে, আমি করতে যাই না কিছু। রূপম দা, রূপম দা। আমি কখনো ওরকম কিছু করিনি, মানে অরিত্র যেটুকু করেছে অতটুকুও করে টরিনি। ওই মানে হয়তো কখনো এরকম যা জিনিসপত্র দেখেছি বা এক্সপিরিয়েন্স, সেগুলো খুব সামান্যই। মানে আমরা একটা কোচিং এ পড়তাম, 9-10-এ হবে বা আর 8-ও হতে পারে। তো তখন যখন পড়তাম একসাথে, একবার ওই সরস্বতী পুজো না কোন পুজোর আগে, মেবি সরস্বতী পুজো হতে পারে বা হচ্ছে টিচার্স ডে হতে পারে, আমরা সব বন্ধু একসাথে ছিলাম। মানে আমাদের যে গ্রুপটা আছে সবাই আমরা একসাথে ছিলাম রাত্রেবেলা আগের দিন। এবং মানে আমরা যে কোচিং এর পাশেই হচ্ছে, উনি একটা নতুন ঘর নিয়েছিলেন। এবার ওই ঘরটা পুরোটাই ফাঁকা। এবার ওই ফাঁকা ঘরে হচ্ছে আমাদের 8-10 জনকে বলেছিলেন তোরা রাতে ওখানে গিয়ে থেকে যাবি। এবার সারাদিন সব কাজ বাজ করা করা হয়েছে, তারপরে আগের দিন হচ্ছে টুর্নামেন্ট হয়েছে। আমাদের আর মানে শরীরে কিছু নেই, এবং কালকে সকালবেলা হচ্ছে আমাদের নাটক আছে, অনেক কিছু আছে। তো আমরা সব রাত্রেবেলা সব মানে রিহার্সাল ফিহার্সাল করে ওখানে শুয়েছি। এবার শুয়ে আমরা খুব খিল্লি করছি যে এখান থেকে আমরা কালকে ভয় দেখাবো একে, এরকম করবো ওই করবো। আর যে জায়গাটা না ওইখানটাই হচ্ছে পিছন দিকে হচ্ছে কবরস্থান, অনেকটা দূর যদিও। তো আমরা প্রচুর খিল্লি করেছি রাত্রেবেলা, ইয়ার্কি টার্কি করেছি, করে সব শুতে চলে গেছি। এবার আর ঘরটা পুরো ফাঁকা মানে কি, ওখানে একটা আসবাবপত্র পর্যন্ত নেই। এবার আমাদেরই ওখানে ধরো মানে কেউ বাড়ি থেকে একটা ফ্যান নিয়ে এসছে, কেউ কিছু নিয়ে এসছে, এরকম সব জিনিসপত্র নিজেরা নিয়ে টিয়ে এসে ওখানে শুয়ে গেছি। এবার আমাদের থেকে একটা একটা ছেলে ছিল যে ওর অনেকটাই ছোট ছিল, মানে যদি আমরা 9-10-এ পড়ি ও হয়তো 6-7-এ পড়ে। তো আমরা শুয়ে পড়েছি, ও বোধহয় টয়লেট করতে গেছে, আর ঘরটার মধ্যে টয়লেটও নেই। মানে হয় সেটাই আমাদের যে স্যারের বাড়ি ওখানে ঢুকতে হবে রাত্রেবেলা, আর যেটা কোনোভাবে সম্ভব নয়। আর একটা হচ্ছে পিছনে একটা আগেকার মতো পায়খানা আছে, ওই যেটা খুলতে হবে, ইয়ের মতো গেট ওরকম। তা ও গেছে, ও কোথায় কি করেছে আমরা জানি না। ও না কাঁপতে কাঁপতে এসে শুয়ে পড়েছে। এবার ও শুয়ে পড়েছে, আমরা ওকে খুঁজেছি, পাই খাইনি, আমরা জানিও না ও কোথায়। এবার ডাক ফাক দিয়েছি আমরা যে ঘরে ছিলাম, ও সাড়া ফাড়া দেয়নি, ও হয়তো ঘুমিয়ে টুমিয়ে গেছিল। মানে ওই ও কি করেছিল আমার মনে নেই। এবার দুজন উঠেছে ওকে খুঁজতে, তারা উঠে না। মানে যেটা হয়েছে, মানে ওরা যেটা বলেছে সেটা খুবই মানে ভয়ানক আর কি। এরা দুজন উঠেছে খুঁজতে, সারা কোথাও শুরুর দিকে পায়ে ঠায়নি, দেখছে বাড়ির পিছন দিকে একজন কাঁদছে। এবং এরা স্পষ্ট শুনেছে কাঁদছে, এরা ভেবেছে এই কাঁদছে হয়তো। এরা দুজন ঘুরে টুরে এসছে, কিছু দেখতে দেখতে পায়নি। আর আমরা যখন সবাই উঠেছি, আমরা কোনো আওয়াজ ফাওয়াজ শুনতে শুনতে পাইনি। না, আমরা দেখছি যে ও ঘরের মধ্যেই ঘুমাচ্ছে। এবার আমরা ওই দুজনের কথাটা, সেটাকে যে খুব উড়িয়ে দেব বা বিশ্বাস করব না এরা ঢপ দিচ্ছে, ওরকমও হয়নি। কিন্তু সেই রাতটায় এটুকু হয়েছে যে ফেটেছিল আমাদের। মানে আমরা কেউ আর সাহস করিনি যে বাইরে গিয়ে দেখি বা একটু শুনি, এসব কিছু না, কিন্তু ফেটেছিল। আর আরেকবার হয়েছে, আমরা ওই ডায়মন্ড হারবারের ওখানে একটা কোন জায়গা আছে, ওখানে হচ্ছে আমরা গাড়ি নিয়ে গেছিলাম। এটাও বলছে অনেক আগের ঘটনা, তখন হয়তো আমরা 11-12-এ পড়ি।
আমরা গাড়ি নিয়ে সবাই মিলে গেছিলাম এবং মানে আমাদের পাড়া থেকে অনেকে গেছিল। এবার কি হয়, একটা জায়গায় যেতে গিয়ে একটু কিছু লোকের থাকে না যে একটু চুল থাকে, একটু পাকামি থাকে, সেরকম আমাদের পাড়াটা পোত পাকা লোক আছে। আমি জানি সে লোকটা ভিডিওটা দেখবে না। এবার সেই লোকটা কি করেছে, গাড়িটাকে আরেকটু নিয়ে যায়, আরেকটু নিয়ে যায়, আরেকটু নিয়ে যায়, এরকম করতে 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 না অনেকটা নিয়ে চলে গেছে। এবার একটা টাইমের পরে মনে হচ্ছে যে এবার গাড়িটা আমরা ঘোরাই। যে ড্রাইভার সে বারবার করে বলছিল যে যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই। তো গাড়িটাকে ঘুরিয়েছে। এবার এবার যখন গাড়িটা ঘুরিয়ে আসছে রাস্তার মাঝখানে, ওটা কিন্তু মানে কোনো অশরীরী ফশরীরী কিচ্ছু না, একজন মাথা খারাপ মহিলা, সে হচ্ছে রাস্তার মধ্যে বসেছিল। এবার তাকে আমাদের খোঁচানোর কোনো দরকার নেই, সেও আমাদেরকে খোঁচাবে না। এবার এরা যেতে যেতে না ওই ভূত ভূত সব কমেন্ট ফমেন্ট বোধহয় করেছে ফরেছে। এবার যেটা হয়েছে, যেসব বলেছে ফলেছে, এবার ও আমাদেরকে দেখে হ্যাঁ 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 এসব করেছে ফলেছে। আমাদের গাড়িটা এগিয়েছে এবং একটা যেটা না, ওটা ওটা চাপের না, ও যেটা জিনিসপত্র করেছে। চাপের হচ্ছে যেটা, আমরা একটা গাড়িকে ফলো করে এগোচ্ছিলাম, যেটা হচ্ছে চাপের। একে হুসফুস করেছে, গাড়িটা আমরা এগিয়ে গেছে। এবার রাস্তাটা কি, রাস্তাটা পুরো সোজা, ডান দিক বাদিক কিচ্ছু নেই, পুরো চারিপাশে জঙ্গল এবং সোজা রাস্তা, মাটির রাস্তা। আমরা একটা গাড়িকে ফলো করে এগোচ্ছিলাম, কিন্তু আমরা এর সাথে কথাবার্তা বলে আবার গাড়িটা দেখতে পেয়েছি, গাড়িটা এগিয়েছি। এবার গাড়িটা যদি একদম খুব কাছাকাছি ছিলাম আমরা, সেরকম একটা ডিস্টেন্স বেড়ে গেছে, চলতে চলতে গাড়িটা নেই। এবার ওইটা যখন হয়েছে না, তখন হচ্ছে আমাদের ফেটেছে, সে গাড়িটা কোথায়। মানে ওইটা আমার এখনো মনে আছে, আমি বলছি মানে আমার এখনো গায়ের লোম খাড়া হয়ে গেছে। ওটা ফেটেছে, কি আছে কি দেখেছি আমি কিচ্ছু জানি না, আমার ওটা স্পষ্ট মনে আছে। আমি একদম গাড়ির পিছনে বসেছিলাম, যে কেউ গাড়িটা দেখতে পাচ্ছে না এবং সব মানে ওখানে সবার মানে আউট হয়ে গেছে। আমি আরো খারাপ ভাবে বলতে পারতাম, আমি বলতে পারছি না। ওটা ওটা ভয়ানক। মানে টুইস্ট হচ্ছে এমন, যেটা দেখে সব ভূত ভূত করছে, কারো ভয় লাগছে না, এরা একটা বুঝতে পারছে একজন মাথা খারাপ মহিলা। কিন্তু তারপরে যেটা হলো, সেটা আমাদের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। তাহলে মোটামুটি ভূতে সাগর এখানে সবাই বিশ্বাস রাখে আর কি। সাগর কি বক্তব্য ভূত নিয়ে? না আমার দেখো, আমি এরকম রূপমদার মতনই ছোটখাটো অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। আমার এক রিলেটিভের বাড়ির পাশে একটা বাড়ি ছিল। সেই বাড়িটাতে একজন মহিলা থাকতো, মানে একটা গোটা পরিবারই থাকতো। এবং সেই পরিবারটার মধ্যে পরিবারের যে মেয়ে, সে অ্যাকচুয়ালি এই তান্ত্রিক টাইপের হয়ে গেছিল, ঠিক আছে। এবং হুম। সে তান্ত্রিক হয়ে যাওয়ার পরবর্তীতে ওই বাড়িটার মধ্যে নাকি এরকম হয়েছে যে বৃষ্টি, মানে অন্য অন্য জায়গায় বৃষ্টি পড়ছে না, পার্টিকুলারলি ওই বাড়িটাতে বৃষ্টি পড়ছে, এই ধরনের অনেক হ্যাঁ? গল্প আমি রিলেটিভের বাড়িতে গিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ মানে এটা হুম। অদ্ভুত শোনালেও আমি এই ধরনের কিছু গল্প লোকালদের থেকে ওখানে গিয়ে শুনি, মানে আমার যার রিলেটিভের বাড়িতে গেছিলাম আমি তাদের থেকেও শুনি যে এরকম এরকম ঘটনা। তো প্রাথমিকভাবে খুব তো যেরকম অরিত্রদার রিয়াকশন ছিল, আমারও ব্যাপারটা বিশ্বাস হয়নি। কিন্তু আমিও না, আমি ওখানে গিয়ে 7-8 দিন ছিলাম। এবার এই 7-8 দিনে না, মানে আমি যখনই ওইখান দিয়ে যেতাম আমার, এবার আমি জানি না যে অ্যাকচুয়ালি ওই বাড়ির যারা লোকজন ছিল, ওই মহিলাটা বাদ দিয়ে, তারা অ্যাকচুয়ালি বিদেশে চলে গেছে, বুঝতে পেরেছে, বড় লোক টড় লোক ব্যাপার স্যাপার ছিল এক সময়। এবার তারা বিদেশে চলে গেছে। এবার যে কারণে বাড়িটা না একদম মানে ভগ্নাবস্থা, পুরনো হয়ে গেছে। ওই বাড়িটা দেখতে এমনি হন্টেড, সেটার জন্য ভয় পেয়েছি নাকি ওরকম কিছু কানেকশন ছিল আগে থেকে সেটার জন্য ভয় পেয়েছি, সেটা আমি বলতে পারবো না। কিন্তু ওই 7-8 দিন ওই বাড়িটার পাশ দিয়ে যেতে গেলে আমার আমার প্রচন্ড ভয় লাগতো। এই এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে, আমার একজন রাজা কাকু বলে একজন আমার কাকা ছিল। এবার সে, তখন আমি অনেক ছোট, মানে আমার 7-8 বছর বয়স হবে, এবং সে মারা যায়, ঠিক আছে। এবং তার পরবর্তীতে ওই ওই যে 13 দিন, ও মানে ওই 13 দিনের মধ্যে যেহেতু আমরা ওদের বাড়িতে গিয়ে 3-4 দিন ছিলাম, তো ওই সময়টাতে আমি মানে অনেক সময় হয় যে ক্লোজ মানুষ মারা গেলে সেটা একটা অনুভব করা যায়। তো সেইটার জন্যই কিনা আমি জানি না, হয়তো মনের ভুলও হতে পারে, কিন্তু ওই সময় আমার খুব খুব ভয় লেগেছিল। তো এরকম টুকরো টাকরা অনেক ঘটনা আছে, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি ভূতে বিশ্বাস করি, আমি করি না যে তা নয়। তবে একটা কথা মা আমাকে ছোটবেলায় শিখিয়েছিল, যখন ধরো আমরা প্রত্যেকেই ছোটবেলাতে কখনো না কখনো ভূতের ভয় পেয়েছি, ঠিক আছে। যে ছোটবেলায় বাথরুমে একা গেলাম, তারপর দৌড়ে পালিয়ে এলাম, বিছানায় ঝাঁপিয়ে হ্যাঁ, পড়লাম, যে তাড়াতাড়ি পালাতে হবে, ঠিক আছে, নাহলে ভূতে ধরে নেবে। তো সেই সমস্ত সবার সঙ্গেই কম বেশি হয়েছে। তো একটা কথা মা বলছে যে মানে যে জায়গাটা দেখে ভয় লাগবে সেই জায়গাটা ভালো করে তাকিয়ে দেখে নি। যদি ভালো করে তাকিয়ে ওই জায়গাটা দেখে নিস, তাহলেই দেখবি যে তোর ভয়টা অটোমেটিক্যালি চলে যাবে। তো সেইটা আমি এখনো সেই টেকনিকটা মানে অনেক ছোটবেলায় শেখানো, যেহেতু ওটা আমার মাথায় ঢুকে গেছে, আমি ওটা এখনো ফলো করি। তো অনেক ক্ষেত্রে সেটা আর কি ভয় থেকে আর কি মুক্ত করে দেয়। সার্টেন কিছু জায়গায় যদি ভয় পেয়েও যাই,
তবে নিজে থেকে তো পাকামি কখনো মারি না, এই সমস্ত আমার ইন্টারেস্টও নেই, সত্যি বলতে কোনো ইন্টারেস্ট নেই ভূত টুত দেখার এবং এই সমস্ত ঘোস্ট ওয়াক, ঘোস্ট হান্টিং আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার সামনে যদি ভূত নিজে থেকে চলে আসে তাহলে আমি ভূতকে দেখবো, ভূতকে আমি খুঁজে তো দেখবো না। ভাই ভগবানের জন্য আমার সময় নেই সেখানে ভূত খুঁজতে। না, আমার একটা মনে হয় মানে যেসব ধরো জায়গায় গিয়ে শুনলাম যে এই জায়গাটা হন্টেড বা এরকম কিছু ভয় টয় পাইটাই, আমার থিওরি সিম্পল, সকালবেলা আমি ভূতে বিশ্বাস করি না, রাত্রেবেলা বিশ্বাস করি। তো এটা হচ্ছে আমার ভাবনা। আহ আমার যে বন্ধুরা সাগরনীল চেনে, ওকে বহুবার দেখা হয়েছে, অরিত্রর সাথে দেখা হয়েছিল আকাশ। ওর না একটা অদ্ভুত কেস হয়েছিল, মানে যেইটা খুবই খুবই অদ্ভুত। আমরা তখন হচ্ছে কোথাও একটা রিহার্সাল ফিহার্সাল করছি এবং আকাশ না আসছে না কিছুতেই। মানে আমরা ধরো অরিত্র 8-9টা থেকে রিহার্সাল করবো, ওকে ফোনও করছি, পাচ্ছি না, ফোন বেজে যাচ্ছে, এটা কখনো আকাশ করে না। এবার 11টা 11:30 বেজে গেছে, আকাশ আসছেই না। মানে আসছে না মানে ভাই ও কোথায় গেছে, ফোন করছি ফোন ধরছে না, ওর ভাই তো পাগল হয়ে যাচ্ছে, বিকাশ, যে কোথায় ফোন করে পাচ্ছি না। এরকম চলতে চলতে অনেকক্ষণ পর যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন বোড়াল স্কুল হয়ে যাচ্ছে, আর আমাদের স্কুলের পিছনে একটা জায়গা ছিল যেটা হচ্ছে একটা দিঘি আছে, হ্যাঁ, ওখানে আসলে বাতাসা বিক্রি হওয়ার জন্য জায়গাটা খুব ফেমাস। ওটাকে বলা হয় সেন দিঘি সম্ভবত জায়গাটার নাম। ওটা হচ্ছে আমাদের স্কুলের পিছনে ত্রিপুরা সুন্দরী মন্দির আছে তার একদম পিছনে, এবং জায়গাটায় না তুমি সকালবেলা দেখবে যদি অর্থ সাগরনী দেখো, তোমাদের মনে হবে এত সুন্দর একটা জায়গা। রাত্রেবেলা ঠিক উল্টো, একটা লাইট পর্যন্ত নেই, পুরো একটা বিশাল পুরনো বট গাছ এবং ছোট্ট একটা দোকান, যে দোকানটা বন্ধ থাকে। এবার যেটা যে তাহলে ওখানে যে দোকানটা অবস্থায় আমরা, খুলেছে কেন? যদি বন্ধই না না ওই থাকতো আর না না হন্টেড প্লেস তো নয়। ওই দোকানটা সকালবেলা খোলে তো, ওখানে সব ও বাতাসা আচ্ছা খেতে যায়। ও বাতাসা আচ্ছা। তোমার বিক্রি করে এবং ওর বাতাসার মানে খুব মানে ইয়ে আর কি, লোকে প্রচুর আসে। আমরা আকাশকে দেখেছি, যে আকাশকে ওখান থেকে 2-3 জন আমাদেরই আগের বন্ধু স্কুলের, ওরা আকাশকে এগিয়ে দিচ্ছে এবং আকাশ আসছে। তখন প্রায় 11টা, 11:30, এবং সেনদিঘিতে আকাশ যাওয়ার কোনো কারণই নেই। তো আমরা জিজ্ঞাসা করি যে ওকে কোথা থেকে পেয়েছে আর ও এরকম চুপচাপ কেন। যে ছেলেটা পেয়েছে সে হচ্ছে সেটি, মানে ওর টাইটেল আমরা সেটি, ওকে আর ভালো নাম জানি না। তো ও আমাদেরকে বলছে যে ওরা হচ্ছে সবাই 3-4 জন মিলে তাস খেলতে যাচ্ছে। ওরা তাস খেলতে যাচ্ছে, দেখছে দিঘির পাড়ে আকাশ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে জাস্ট দাঁড়িয়ে আছে আকাশ। ও গিয়ে আকাশকে ডেকেছে, আকাশ তখন বলছে যে আমি তো কোচিং যাচ্ছিলাম। আকাশের এর আগে পরে কিছু মনে নেই, আকাশের খালি মনে আছে যে আকাশ কোচিং যাচ্ছিল। এবং সেটি আকাশকে যদি না ডাকতো, আমরা জানি না আমরা আকাশকে কোথায় খুঁজতাম, কারণ সেন দিঘিতে আকাশ যেতে পারে আমাদের কোনো আইডিয়াই নেই। এবং সেটি আমাদেরকে বলছে, বলে ও আমি দেখছি এরকম ভাবে ধরে খেলে দাঁড়িয়ে আছে। আমরা দেখে সবাই মিলে গেলাম যে ও দাঁড়িয়ে আছে কেন। মানে তারপরে আকাশকে ওই অরিত্রর মতো নিয়ে যাওয়া হয়েছিল, ওর বাড়ির লোক নিয়ে গেছিল, ঝাড়ফুঁক ঠুক করিয়েছিল। এবং ও খুব ট্রমাটাইজড হয়ে গেছিল 4-5 দিন, যে ও কি বলছে কি করছে আমরা জানি না। তো এরকম আকাশেরটা আমি একদম স্বচক্ষে দেখেছি এরকম হতে, আর খুব একটা বেশি এক্সপিরিয়েন্স আমার নেই। আচ্ছা, যাই হোক, গৌরব তিওয়ারির ব্যাপারে আসছি। গৌরব তিওয়ারি তোমাদের কি মনে হয় যে ওই যে যেটা দেখো সিরিজে দেখাচ্ছে ওটা তো একটু ফিকশনালাইজ করেই দেখাচ্ছে, কিন্তু এই যে সুপার ন্যাচারাল কারণেই ওর মৃত্যু হয়েছে নাকি? দেখো দিল্লি পুলিশ যেরকম বলেছিল যে সুইসাইড হয়েছে, আমি জানি না তোমরা এটা পড়েছো কিনা, বাট দিল্লি পুলিশের বক্তব্য ছিল যে ও মানে ওই যে শোজ ইত্যাদি করতো, ওর তখন টাকা পয়সা পেয়েছে, বাট যে সময়টা 2016 সালে, সেই সময়টা ওর ফিনান্সিয়াল কিছু প্রবলেমস ইত্যাদি চলছিল এবং ওর কাছে কোনো শোজ ইত্যাদি সেইভাবে ছিল না, ইনকাম হচ্ছিল না। তো সেই কারণে ফিনান্সিয়াল এর কারণে ও বাথরুমে গিয়ে নাকি শাওয়ারের যে এটা হয়, মানে শাওয়ারের যে পাইপটা, সেটার সাথে ফাঁস মেরে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নেয়। ঠিক আছে, এবার এইটা আর কি দিল্লি পুলিশের এবং পোস্টমর্টম করেও কিছু আনইউজুয়াল পাওয়া যায়নি আর কি, অ্যাপার্ট ফ্রম দ্য সুইসাইড। এটা দিল্লি পুলিশের বক্তব্য, কিন্তু যারা প্যারানর্মাল সোসাইটি ইত্যাদি থেকে বিলং করে বা ওর যে টিম নিজে, তাদের বক্তব্য হচ্ছে যে একটা লোক যদি সুইসাইড করার হয় ঘরের মধ্যে করবে, কেন সে বাথরুমের মধ্যে সুইসাইড করবে? ওইটুকু জায়গার মধ্যে, বাথরুমটা ছোট। আর শাওয়ারের পাইপে কেউ গলায় দড়ি দেয় না, কারণ শাওয়ারের পাইপ কিন্তু ভেঙে যেতে পারে বডি ওয়েটে। সেখানে তোমার একটা ফ্যানে গলায় দড়ি দেওয়া অনেক বেশি সেফ, ফ্যান অনেক বেশি ওয়েট নিতে পারবে, স্বাভাবিক ব্যাপার। একটা পাইপ কতটাই এবার মোটা হবে। তো এরকম কিছু মিস্টিক্যাল ব্যাপার ট্যাপার আছে, আরো নিশ্চয়ই আছে। তো তোমাদের কি মনে হয় যে সুপার ন্যাচারালের কারণে যে গৌরব তিওয়ারির পিছনে সত্যি কোনো ঘোস্ট পড়েছিল নাকি সুইসাইড? না, হতেই পারে। দেখো, প্রথম কথা হচ্ছে যে আহ মানে একটা মানুষ সে ঘোস্টের সঙ্গে নিজের ইচ্ছে কানেক্ট করতে পারে,
এটা রিয়েলিটিতে আমি এটাতে খুব বেশি বিশ্বাস করি না, যদি আমাকে সত্যি জিজ্ঞাসা করো। ঠিক আছে, মানে আমি দেখো গৌরব তিওয়ারি বা এই শোটা আমি যখন দেখছি আমি এটা বিশ্বাস করে নিছি যে হ্যাঁ এরকমটা হওয়া পসিবল, এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমি শোটা দেখছি, তার কারণ শোটা সাবজেক্টই এটা, নাহলে আমার দেখার কোনো যুক্তিই হয় না, তাহলে আমি দেখবোই না যদি আমি ওটাকে বিশ্বাস না করি, কোনো মানেই হয় না, কিন্তু আমি সেই জন্য বিশ্বাস করে দেখছি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি আমাকে আমার বিশ্বাস জিজ্ঞাসা করো, আমি মনে করি ভূত হোক ভগবান হোক সেটা মানুষকে নিজের ইচ্ছে দেখা দিতে পারে। মানুষের ইচ্ছে হলো আমি দেখে নেবো ভূত বা ভগবান, এটাতে আমি বিশ্বাস করি না। তো সেই জায়গা থেকে আমি মনেই করি না যে এটা মানে এর মৃত্যুর পেছনে কোনো ভৌতিক কারণ থাকতে পারে। যদি তুমি একদম মানে আমি সিনেমা সিরিজে যাচ্ছি না, একদম রিয়েলিটিতে তুমি থেকে যদি কোয়েশ্চেন করো, আমি মনে করি না যে সেটা কোনো কানেকশন আছে। সুইসাইডই করেছিল মেবি, সেটা মানে করতে পারছিল না, এবার সেটার জন্যই হয়েছে। কিন্তু এবার যদি হয়ে থাকে, যে যদি এটা সত্যি সম্ভব হয়ে থাকে যে গৌরব তিওয়ারি সত্যিকারের ভূতের সঙ্গে কমিউনিকেট করতে পারতো, সেটা তার ক্ষমতার মধ্যে ছিল, সেক্ষেত্রে অবশ্যই এই যুক্তিটা তো খুব সলিড একটা যুক্তি যে কেন বাথরুমে গিয়ে করবে বা ঘরেই করতে পারে, এর কোনো মানে হয় না। নর্মালি তুমি জেনারেল কেসেতে তুমি ঘরেই দেখতে পাবে ফ্যানের সঙ্গে লটকে গেছে। এই তো সিনেমা সিরিজ থেকে তাই তো বুঝেছি এতদিনে, সামনাসামনি তো কাউকে ঠাকুরের দয়া করতে দেখিনি। তো সেই দিক থেকে তুমি বলতে পারো যে হ্যাঁ ভৌতিক কানেকশন মেবি ছিল, কিন্তু আমার পক্ষে বিশ্বাস করা কঠিন, কারণ এই ভূতের কনসেপ্টে আমি মানে ভূত আছে কিন্তু ভূত খোঁজা মানে এরকম নিজে নিজে যায় না। এটা নিয়ে তোমাদের কি বক্তব্য, এটাও আমি জানতে চাই। তোমাদের কি মনে হয় যে হ্যাঁ একটা মানুষ চাইলে সে ভূতের সঙ্গে কমিউনিকেট করতে পারে? দেখো, আমার একটা বক্তব্য আছে, মানে গৌরব তিওয়ারিকে নিয়ে আমার কি ওপিনিয়ন, মানে শোটার কথা বলছি না, শোটার তো অনেক কিছু ফিকশনালাইজ করে দেখিয়েছে। গৌরব তিওয়ারি লোকটা না একটু মানে গ্ল্যামারের দিকে বেশি ছিল, বুঝতে পারলে তো? এই যে তুমি দেখবে ও নিজেকে প্রচুর প্রচার করেছে, মানে নিউজ চ্যানেলের থ্রু দিয়ে বলো বা এই যে শোজ গুলো বলো, ইভেন ও সিনেমাতে অ্যাক্টিং করেছে। তোমরা কি জানো ট্যাঙ্গো চার্লি বলে একটা ছবি আছে না, ট্যাঙ্গো চার্লি, হ্যাঁ, অজয় অজয় দেবগন, দেবগানের ববি ছবি, দেওয়াল। অজয় দেবগান ববি হ্যাঁ, দেওল, ওই ছবিতেও হ্যাঁ, অ্যাক্টিংও করেছে, ওই ছবিতে একটা রোলেও অ্যাক্টিংও করেছে গৌরব তিওয়ারি। তো আমার যেটা মনে হয়েছে যে মানে আমার রিয়েলিটিতে, মানে অ্যাপার্ট ফ্রম দ্য শো, যে হুম, মানে কিছুটা হয়তো একটু মানে শো বিজ টাইপেরও ব্যাপারটা ছিল, যে যতটা না অ্যাকচুয়ালিতে হচ্ছে, হয়তো স্টাডি করেছে ইত্যাদি, বাট হুম, কিছুটা হয়তো একটু লোক দেখানো, একটু শো জন্য যেরকম করে প্লে করার ব্যাপার সেরকমও কিছু হয়তো ছিল। এবং হয়তো আমার মনে হয় যে যখন একটা পয়েন্টের পরে, যখন ধরো মানে তুমি যদি দেখো 2016 থেকে ইন্টারনেট ঢুকছে, জিও চলে আসছে, তখন থেকে হয়তো এই পডকাস্ট ইত্যাদি এগুলো খুব কমন হয়ে যাচ্ছে, মাইট বি এই ঘোস্ট হান্টিং ইত্যাদি, তখন সাধারণ মানুষই করতে পারছে, মানে তখন তোমাকে আর স্পেশালাইজ কিছু হতে হবে না, বুঝতে পারছো তো? মানে একটা টাইমে এই যে তুমি যেটা প্রথমেই বললে, যে আজকে ধরো এখানেও একজন মানে পডকাস্ট খুলে বসেছে, সেখানে সে ভূত প্রেত নিয়ে কথা বলছে, চারটে লোককে ডাকছে, ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এনি কাইন্ড অফ স্পেশালাইজেশন টু ডু দ্যাট। তো তখন কিন্তু আর ওই তুমি স্পেশাল যে এটা পেতে, ভ্যালুটা পেতে, সেটা তখন আর পাচ্ছ না। তো সেখান থেকে তোমার ইনকাম কমে যাচ্ছে, সেখান থেকে মাইট বি হতে পারে, মানে এটা আমার বিলিফ। মানে আমি তাদের ছোট করছি না, তাকে হয়তো সুপার ন্যাচারাল কিছু হতে পারে, আর এটা আমি শো এর থেকে সরে এসে বলছি আর কি, এটা আমার মনে হয়েছে। কারণ একটা লোক মানে তুমি দেখবে যাদের ধরো এরকম কিছু কসমিক ব্যাপার থাকে, যে যেখানে সে হয়তো কিছু যাদেরকে আমরা মিডিয়াম বলে থাকি, যে যে হয়তো ঘোস্টলি ওয়ার্ল্ড এবং এই ওয়ার্ল্ডের মধ্যে আর কি একটা ব্রিজ, সে কি এতটা বহিঃপ্রকাশ নিজেকে করবে, এতটা মার্কেট করবে নিজেকে, এতটা মিডিয়ার সামনে যাবে? কারণ তার কিন্তু মাথা নর্মাল আমাদের মতো হবে না। অথচ একটা শোবিজ ওয়ার্ল্ডের মধ্যে তুমি নিজেকে একটা মানে প্রোডাক্ট হিসেবে প্লেস করতে চাইছো, একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাইছো, তখন কিন্তু তোমার অনেক তুখর মাথা দরকার। একটা লোক যে কন্টিনিউয়াসলি যদি সুপার ন্যাচারাল দেখতে পায়, তার মাথা কিন্তু নর্মালি সাধারণ মানুষদের মতো উইয়ার্ড মানে মানে ওয়ারিং হবে না আর কি। সব সেখান থেকে থেকেই ভালো আমার মনে হয়। এক্সাম্পল, সব থেকে ভালো এক্সাম্পল সিনেমাতে যদি আমি বলি পোর্ট্রিয়াল ভালো, সেটা হচ্ছে দ্য সিক্স সেন্স। দ্য সিক্স সেন্সে বাচ্চারা দেখবে ট্রাভেলড ছিল, কারণ হুম, কন্টিনিউয়াসলি ভূতকে দেখতে পায়, সেটা সেটা হ্যাঁ, হরিফাইং অ্যাকচুয়ালি, মানে স্ট্রেস দেবে হ্যাঁ, তোমাকে একটা। স্বাভাবিক ব্যাপার না সেটা? তুমি এই জন্য দেখবে যারা এই ধরনের পুলিশ, ঠিক আছে, এই যে পুলিশের ধরো রোহিত শেট্টি সিনেমাতে যে পোর্ট্রেয়াল, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি তো হয় না। ধরো একটা পুলিশ যদি অ্যাকচুয়ালি ভাইলেন্স করে, তার উপরে তো সেই ভাইলেন্সটার কিছু ইম্প্যাক্ট হয়। তারপরে তাকে তুমি বা ধরো আর্মি যারা অফিসার হয়, যারা বর্ডারে থাকে, তারা দেখবে সিভিলিয়ান লাইফে যখন ফেরত আসে প্রচন্ড ঝগড়াঝাটি হয়, ফ্যামিলির লোকেদের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। এটা রিয়েলিটি, মানে আমি আমার বাড়িতেও দেখেছি, আমার কাকা আর্মিতে ছিল, মানে বাড়ির লোকেদের সাথে খুব ঝগড়া হতো, অ্যাডজাস্ট করতে পারতো না, ঠিক আছে। তো তাদেরও একটা ভায়োলেন্সের একটা মানসিক তোমার উপর প্রেশার পড়বে না? তো এটা স্বাভাবিক ব্যাপার যে তুমি যদি এরকম একটা কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস করছো, তখন তুমি এতটা একটা মানে সেলিব্রিটি ওয়েতে নিজেকে প্রেজেন্ট করছো, দুটো সাইমালটেনিয়াসলি ঠিক কন্ট্রাডিক্টিং লাগছে আর কি। এটা আমার মত। রূপম বলো।
রূপম দা? দেখো আমার মনে হয় যেটা অরিত্র বলছে তার আরেকটা পার্সপেক্টিভ, তার আরেকটা দিকই দেখো। সেটা হচ্ছে যদি কেউ সারাদিন এরকম একটা মানে যতই ভূত বলি যাই বলি আমরা যাই সবকিছু ঊর্ধ্বে একটাই কথা, একটা নেগেটিভ এনার্জি। তো তো ওই যে ভাবনাটা, ওই যে জিনিসটা ওটার মধ্যে যতই তুমি যাই বলো, বিশ্বাস করো না করো, একটা নেগেটিভিটি কিন্তু আছেই এবং সেটা ভীষণ মানে প্রগাঢ় পরিমাণে রয়েছে। তা ওটার একটা ইম্প্যাক্ট কিন্তু তোমার মেন্টাল হেলথে পড়বেই এবং আস্তে আস্তে সব থেকে বড় যেটা, তুমি তুমি ডিপ্রেসড হবেই, তোমার অ্যাংজাইটি তোমার ফিয়ার দেখা দেবেই। এবং দেখো যদি আমরা এই শো এরও মানে ওই ক্যারেক্টার আর্টটা দেখি, তাহলে কিন্তু ওর মধ্যে ওই চেঞ্জটা কিন্তু প্রতিনিয়ত আসছে। যে ও কিন্তু মানে সাইকোলজি, ওর যে ভাবনাটা সেটা কোথায় চলে গেছে, কোথায় স্টাক হয়ে রয়েছে এবং ওর মধ্যে যে ফিয়ার গুলো সেগুলো কিভাবে আস্তে আস্তে দানা বাঁধছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো যদি আমি এটা ছেড়েও দিই যে ও সুইসাইড করেছে বা ও ওকে কি দেখা দিয়েছে কি না হয়েছে, একটা তো ওর মধ্যে বিলিভস গুলো রয়েছে এবং সেগুলো এমন জায়গায় পৌঁছে গেছে যে আমি এর সাথে কথা বলছি, আমাকে ও দেখা দিচ্ছে, আমার 7 দিনের মধ্যে বাছুর যখন দেখা দিচ্ছে আমার মৃত্যু আসবে, এগুলো তো ও আগে বিশ্বাসও করে নিচ্ছে। তো যখন আমরা এরকম কত সিনেমা দেখেছি তুই ভাবো না, যে যেখানে আমার সাবকনসিয়াস মাইন্ড সেটা এমন আমার উপর হাবি হয়ে যাচ্ছে, সেটা এত স্ট্রং এনাফ হয়ে যাচ্ছে যে যেগুলো নেই সেগুলো আমি বিশ্বাস করছি এগুলো আছে এবং সেগুলোর জন্য আমি ক্ষতিগ্রস্ত হব। তো এটাই আমার মনে হয় ওর ক্ষেত্রেও খুব বড় করে হতে পারে। হুম। না, আমি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে একজন এসেছিল, মানে তার একটা ক্লিপ দেখেছিলাম, ওই সেও গৌরব তিওয়ারিকে নিয়ে বলছিল। ও বলছিল যে শেষের দিকে আর কি খুব ডিপ্রেশনে চলে গেছিল প্রচন্ড। আর গৌরব তিওয়ারি নাকি রিয়েল লাইফে এরকম করতো, মানে ওই লোকটাই বলছিল রণবীর এলাহাবাদিয়ার শোতে, যে যেখানে ধরো যেত ঘোস্ট হান্টিং এ ওইসব মেশিন টেশিন নিয়ে, ইভিএম ডিটেক্টর ইত্যাদি, ওখানে ও ঘোস্ট বলো। তো ওর বক্তব্য, ওই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে যে যেহেতু গৌরব তিওয়ারি কোনো স্পিরিচুয়াল জিনিসপত্র প্র্যাকটিস করতো না, আর বারবার সব জায়গায় গিয়ে নেগেটিভ এনার্জি গুলোকে বলতো যে আমার সাথে চলো, তো কন্টিনিউয়াসলি ওগুলো নাকি ওকে ফলো করতে করতে এসেছে ওর সাথে। তো সেখান থেকেই একটা ধীরে 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 ওর মানে ডিপ্রেশন ইত্যাদি তৈরি হয়েছে। মানে ওনার বক্তব্য ছিল ওই লোকটার, আমি নামটা ভুলে গেছি, মানে একটা পডকাস্ট আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তো যাই হোক, তোমার আচ্ছা, ওরা কিন্তু সিজন 2 এর যে ক্লিপটা ছেড়েছে এবার, সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা স্পয়লার, যারা এখনো দেখেননি ভাই তারা এটা দেখবেন না। বাট গৌরব তিওয়ারি কিন্তু আবার কামব্যাক করেছে, এবার ও নিজেও ভূত, ও ভূত, আর ওর দিকে উল্টো দিকের ভিলেনটা আরো পাওয়ারফুল ভূত। এবার তোমাদের কি মনে হয় সেকেন্ড সিজনে কি হবে যদি ওরা বানায়? নো আমি আইডিয়া। আমি অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এটা তুমি তোমার মুখেই জানলাম। আমিও জানতাম না। তো হ্যাঁ, এখন ইমিডিয়েটলি কি রিয়াকশন, আমার কোনো আইডিয়া নেই যেটা কিরকম হতে পারে। না না, কিন্তু ও তো ভূত, একটু অবাকই ওকে হলাম। তো দেখালো তো, ও লাস্টে কালকির সাথে কমিউনিকেট করলো না ল্যাপটপের থ্রু দিয়ে, না ও না, দেখালো। এটা কি এন্ড আরে ক্রেডিট পরে এটা ছিল নাকি? না না, এন্ড ক্রেডিট না, লাস্ট এর এপিসোডে, case কোথায়? লাস্ট যেখানে এপিসোডই তো আছে। দুটো বন্ধু ওই সেই গাছটাকে খুঁজতে খুঁজতে গেছে, হ্যাঁ গিয়ে ওরা হ্যাঁ ওখানে দেখছে আর কি, মাটি থেকে ধুলো মানে মাটিটাকে পরিষ্কার করে দেখছে যে ওখানে কি সব সাইন ফাইন আঁকা আছে, বলছে এখান থেকে কোনো একটা বড় ভূতকে ডাকা হয়েছিল। ওই ছোট হ্যাঁ গাছ হ্যাঁ। ছিল প্রথমে, পরে বড় গাছ হয়ে গেছে, সেই গাছটা যেই কেটেছে কেউ, ও ওখান থেকে রিলিজ হয়ে গেছে এবং গৌরবকে খুঁজেছে। হুম, হুম, এগুলো দেখাচ্ছে, প্যারালালি দেখাচ্ছে যে কালকি আর ওই মেয়েটা যে রণবীর কাপুরের দিদি অ্যানিমালে, ওরা হুম। মিলে সেই একটা প্ল্যানচেট টাইপের কি সব করছে। করতে করতে তখন দেখছে ওদেরকে একজন কালকির বয়ফ্রেন্ডকে ডাকার চেষ্টা করছিল বেসিক্যালি, বাট দেখে যে ওটা গৌরবই চলে এসছে এবং ল্যাপটপের থ্রু দিয়ে ওদের সাথে কমিউনিকেট করছে যে তোমাদের প্রাণ আর কি এবার ডেঞ্জারে আছে, আচ্ছা, মানে তাই আমাকে ফিরতে হলো। তুমি ওইটা মানে তুমি শিওর ধরে নিচ্ছে যে প্লটটা ওই দিকেই যাবে, যে ওকেই ভূত করে দেবে আর কি, না অফিসিয়ালি হ্যাঁ, আর কি। না, না, আমিও ও তো আমি মারাই গেছে, ও তো মারাই গেছে, না গৌরব না, তিওয়ারি মারা গেছে। আমিও মারা অরিত্রের গেছে তো কথা ভেবেছি কি যে আলাদা করে টিজার ড্রপ করা হয়েছে। হ্যাঁ আমিও না না ভেবেছি এটা আমি টিজার ড্রপ করা হয়েছে। না না, ওই সিনটাই তাই বলছি, ভাবছি। ওই সিনটা তো এস্টাবলিশ আমি হয়ে গেল যে আমি একটা সিনেমা নিয়ে কথা বলবো, তোমরা দেখেছো? আমি বলছি হরর এবং হচ্ছে মানে হররটা মিথ্যে হতে পারে কিন্তু যা ইম্প্যাক্ট আমার উপর ফেলেছিল, যা ভয় পাইয়েছিল, সেটা হচ্ছে মানে ভয় কি, ওটা মানে তোমার মাথার মধ্যে বসিয়ে দিয়েছে। সেটা হচ্ছে 404 ইরর নট ফাউন্ড। একটা হ্যাঁ, ছবি দেখেছিলাম এ ওই তাই তো। ডিরেক্টরটা ছিল তো, ওই নিশিকান্ত কামাত অ্যাক্টিং করেছিল আমি ওটাতে। সাগরনীল তোকে বলছি, যদি ছবিটা না দেখে থাকিস অডিয়েন্সকেও বলছি, মানে এই ছবিটা মাস্ট ওয়াচ। তুমি দেখে জাস্ট বলবে ভাই এটা কি দেখলাম, মানে তুই বলবি মাথা মাথা খারাপ হয়ে গেছে ছবিটা দেখে, এরকম ছবি, দুর্ধর্ষ ছবি। তুই ছবিটা দেখ, প্লিজ দেখ।
আমি তো ভীষণ খুব ভীষণ সম্প্রতি আন্ডাররেটেড। দেখলাম যে ছবিটা, মানে আমি দেখলাম দ্য গ্রেট ফ্লাড। ওই ছবিটা দেখার মনে হলো যে হ্যাঁ ভাই ঠিক আছে, এটা শকিং শকিং কিছু নিয়ে কনসেপ্ট নিয়ে ছবি করেছে। আমি দেখলাম অরিত্রদাও রিভিউ করেছে চ্যানেলে। গ্রেট গ্রেট ফ্ল্যাটটা নিয়ে এবার কথা বলি একটু। রূপম দেখেছো কি গ্রেট গ্রেট ফ্ল্যাট? ফ্লাডটা রূপমদা না না, দেখেনি, রূপমদা দেখেনি আগে। রূপম হ্যাঁ দেখে আমি নাও, দেখে বাট নিই, আমি আমরা দেখে একটু কথা বলে নিই হালকা করে, নাহলে আবার পরে হ্যাঁ মিসই হয়ে যায়, আলটিমেটলি করা হয় হ্যাঁ না। বলো না বলো। গ্রেট ফ্ল্যাটে হ্যাঁ কিন্তু ফার্স্ট হাফটা খুব ভালো লাগছিল আমার, কিন্তু যেখান থেকে টুইস্টটা এলো টুইস্টটাও খুব ভালো, বাট সেকেন্ড যেই জনরাটা সুইচ করলো, যেটা কাইন্ড অফ একটা এজ অফ দ্য টুমরো, মানে টাইম লুপের যে জনরাটাতে, হুম সেখানটা এক্সাইটিং করতে পারিনি, সেই জায়গাটা আমার ডাল লেগেছে। কারণ ওরা হুম তখন না যে চ্যালেঞ্জটা, মানে প্রোটাগনিস্ট ওই বারবার ওভারকাম করতে পারছে না, ওকে নতুন বুদ্ধি খাটাতে হচ্ছে, কিছু ট্রিক লাগাতে হচ্ছে, ওই ব্যাপারটা ওরা করতে পারেনি। যেটা মানাডুর মতো ছবি বা আমরা এজ অফ টুমরো এই ধরনের ছবিতে দেখে থাকি, যে কেন মানে ওভারকাম করতে পারছে না বলে পরেরটা কি করছে, পরেরটা নতুন কি করছে, পরেরটা নতুন কি করছে, নতুন কি ব্যাপারটা আনতে পারিনি। না, নাহলে আমার এমনি যেটা মনে হচ্ছে কি বলতো, যেটা তোমার সঙ্গে হুম, মানে তো খানিকটা তুমি যেটা বলছো সেটাই আর কি, যে যেহেতু টাইম লুপের সিনেমা, এবার টাইম লুপের সিনেমাতে না মানে এপিসোড ওয়ানটাকে এমন ভাবে দেখাতে হয় এবং সেখানে হুম, কিছু এমন ইনসিডেন্ট রাখতে হয় যে ইনসিডেন্ট গুলো অ্যাট দি ফার্স্ট প্লেস খুব ইম্পর্টেন্ট মনে হবে না, কিন্তু সেগুলো আবার হুম, মাথার মধ্যে স্টিকও করে যাবে এবং সেকেন্ড বার যখন হুম, দেখাবে তখন মনে পড়বে যে আচ্ছা ওটা প্রথমবারে এই জন্য দেখিয়েছিল। হ্যাঁ তো হ্যাঁ, সেই জিনিসটা এখানে হয়নি, তার কারণ হচ্ছে যে ফার্স্ট হাফটা তো ডিজাস্টার মুভি। এবার ডিজাস্টার হুম, মুভির মধ্যেও ওটাকে মানে ওই রাইটিংটা হওয়া যেটা টাইম লুপকে আর কি মানে জাস্টিফাই করবে সেকেন্ড হাফে, হুম। ওই ওই জায়গাটা ক্র্যাক করাটা মানে ডিফিকাল্টও, এবং সেটা ডিরেক্টর করতে পারেনি রাইটিং এ, আর না নাহলে না, কিন্তু আর ছবিটার ব্যাপার মধ্যে হচ্ছে বাকি ওরা সব আছে। ডিজাস্টার মুভিটাতে ওরা কি করছে তুমি দেখবে, ডিজাস্টার মুভিটাতে একটা হয় কি যে ধীরে ধীরে ব্যাপারটা এসকালেট করছে, সেটাও তো করেনি। ও তো যখন থেকে হুম মেয়েটা চোখ খুলেছে জলের ওরকম বড় বড় ঢেউ আসছে, মানে হুম তখন হুম থেকে স্টেকস আর ভেরি হাই। তো ওখানে কোনো হুম ব্রিদিং স্পেসই দিচ্ছে না। সেটা হুম একদিক দিয়ে ভালো, ডিজাস্টার ফিল্ম হিসেবে দেখলে খুব ভালো, ওই জন্য ফার্স্ট হাফটা খুব ইন্টারেস্টিং। কিন্তু যেখান থেকে টাইম লুপে ঢুকছে সেখান থেকে প্রবলেম এটাই হচ্ছে যে আর তুমি ওই যে তুমি যেটা বললে ওইটা ছাড়তেই পারিনি, হুম তো তাই হুম। জন্য আমরা আর ওরকম কিছু নোটিসও করছি না। তবে কিন্তু ছবিটা ফিলোসফিক্যাল না একটা আমার ইমোশন। ওভারঅলে যে জনরাগুলোকে ম্যাশ আপ করে ছবিটা বানাতে চেয়েছে বা ছবিটা শেষ করেছে, যে জায়গায় যেরকম হিউম্যান ড্রামাটা কিন্তু ছবিটা বিউটিফুলি ওয়ার্ক করে, মানে ইমোশনালি কিন্তু হেভি ছবিটা। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ভালো ছবি, মানে একবার দর্শক দেখলে মানে মাসেস কিন্তু এই ধরনের ছবি দেখতেই চায়, যে একটা শকিং কিছু হবে, ঠিক আছে, একটা মানে অথচ খুব লেন্দি ছবি নয়, টু দি পয়েন্ট চলে, সেই জিনিসপত্রগুলো কিন্তু অবশ্যই ভালো। মানে আমি না বলছি একটা আরেকটা সিন ব্যাপার বলছি আছে। দেখবে অরিত্রদা, একটা পার্টিকুলার হ্যাঁ, সিন আমি বলছি, দেখবে একটা দাদু আর ঠাকুমাকে খাবার খাইয়ে দিচ্ছে এবং দেখছে হ্যাঁ, জানলা থেকে ওয়েভটা আসছে, এবং তারপরে হ্যাঁ, ও মানে দৌড়াতে আছে, ও জানে যে আমি মরবই, কিন্তু আমি হ্যাঁ, শেষ যে ডিউটিটুকু ওয়াইফের প্রতি সেটুকুও করি। মানে এই ছোট হ্যাঁ। ছোট দৃশ্যগুলো আমার দারুণ লেগেছে ছবির মধ্যে, না ওগুলো আছে, বাচ্চাটার সাথে মায়ের ইমোশনটা খুব ভালো। দারুণ আর দারুণ যেখানে দারুণ। আর যেখানে রিভিল করে যে বাচ্চাটা অ্যাকচুয়ালি ওর বাচ্চা নয়, সেটাও বেশ হুম মজাদার। এমনি হুম ভালো ছবি, ওই ডিরেক্টরটা অ্যাকচুয়ালি ভালো ছবি বানায়, মানে ওর হ্যাঁ একটা হ্যাঁ সিনেমা তো নিশ্চয়ই তুমি দেখেছো, ওটা রিমেকও হয়েছিল ওই কার্তিক আরিয়ানকে নিয়ে, ধামাকা বলে, টেরার হ্যাঁ লাইফ। ওটা হুম ওটা করেছিল ও। আরো অনেকগুলো ছবি করেছে, আরেকটা সিনেমা দেখেছিলাম ওটা এখন মনে পড়ছে না নামটা, ওটাও দেখেছিলাম, ওটাও ভালো ছিল। তো এই ডিরেক্টর হুম ভালো ছবি বানায় আর কি, এটাতে খুব এক্সপেরিমেন্ট করেছে। মানে এই দুটো জনরা যে হ্যান্ড ইন হ্যান্ড যেতে পারে সেটা কেউ এক্স্যাক্টলি। মানে কেউ ভাবতে পারে। হুম মানে হুম। চলো যাই হোক, আমরা নেক্সট কি নিয়ে আলোচনা করবো বলো। আমরা ওই ইয়েতে আসি এবার, অনেক হরার নিয়ে কথা বললাম, একটু কমেডিতে আসি। আমাদের ওই আমাদের অস্টিন পাওয়ার্স ইন্ডিয়ান ভার্সন, যেটা আমাদের আমির খান প্রডিউস করছে, আচ্ছা, হ্যাপি পটেল। হ্যাপি প্যাটেল। হ্যাপি পাটেল খাতারনাক জাসুস, ট্রেলারটা বলো কেমন তোমরা কথা লাগলো? বলো, আমি হ্যাপি প্যাটেলের, আমি অ্যাকচুয়ালি হ্যাপি প্যাটেলের ট্রেলার দেখিও নি, যে কারণে আমি রিভিউ করিনি। তোমরা তোমরা কথা বলো হ্যাপি প্যাটেলের ট্রেলার হ্যাঁ, নিয়ে। তুই ট্রেলারটা দেখিস ট্রেলার নি? দেখো নি কেন? না আমি দেখিনি, আমি রিভিউ করিনি, দেখবে আমি কোনো কারণে দেখিনি, কোনো ও, কারণে দেখিনি, মানে দেখবো ভেবে দেখা হয়নি, আর তারপরে আর ভুলেও গেছি আমি দেখতে। ও আচ্ছা। না মজার আছে, মজার করেছে, আর লুকস গুলো খুব ইন্টারেস্টিং দিয়েছে, আমির খানকে বলো মোনা সিং কে বলো, ঠিক আছে, কমেডি গুলো বেশ ভালো। প্লাস এই বীর দাস পুরো অরি অরি আছে না, অরি বলে যে এই আমির মানে খান আছে নাকি? আমির খান আমির খান আছে হ্যাঁ, কি নাকি? আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমির খান আছে, আমার আমির খানকে হেভি লাগছে। আমার হেভি লেগে গেছে বিগদাসের যে অ্যাকসেন্টটা আছে, ফুরুতরা সিন অডি আছে। অডি বলছে। বলছে তুমি এক এজেন্ট হো, ঠিক আছে, আই এম এন এজেন্ট বলে এবার না একটা বন্দুক সেট ফেট করেছে, ঠিক আছে, করে পুরোটা হেভি করেছে, করে মালটা বলছে দাঁড়িয়ে আছে, বলছে, বলে ইয়ে बहुत अच्छा है पर एक मिस कर गए, ये ट्रिगर लगाना भूल गए, ওটা হেভি লেগেছে। তারপরে হচ্ছে যতগুলো সিন আছে, ওকে বলছে मेरे पास एक इंफॉर्मेशन है, বলছে कौन से टाइप का इंफॉर्मेशन,
ইনফরমেশন ইনফরমেশন কত টাইপ কথা, ওই ওই জায়গাটা বললো না, আমার হেভি লেগেছে। ইনফরমেটিভ ইনফরমেশন। তারপরে মালটা উপর থেকে পড়ে গেছে, বলছে, তুমি ঠিক তো হো না? বলছে মেরে রেয়ারি আর দেখি গান বান না না, গাইছে যত। আরেকটা কিল্লি করেছে তুমি দেখবে, ওকে বেঁধে রেখেছে, বলছে ये খাएगा, হ্যাঁ বলছে थोड़ा थोड़ा भूख तो लगा है। হ্যাঁ, তারপরে ওই थोड़ा জায়গাটা थोड़ा भूख বলছে तो হাম লোগ, ওই ওর গ্যাংটার নাম হচ্ছে মামা গ্যাং, বলছে হাম লোগ মামা কি তরফ সে আয়ে, বলছে হাম সব মামা কি তরফ সে আয়ে। প্রত্যেকটা জায়গায় नहीं, হেভি লেগেছে, बोले हम ডায়লগস सब গুলো मामा হেভি লেগেছে। मामा से आए हैं। हम सब मामा से ওই आए हैं। আর বীর দাসকে না হেভি লাগছে দেখতে, মানে ওই যে দিল্লি ক্ষেত্রে যে মজাটা ওয়ার্ক করেছিল, ওরকম একটা মজা কিন্তু আছে। আর শেষে আমির খানের ওই জায়গাটা, যে কাজ যা রে মার্ডার করলে, হ্যাট, ওই ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো লেগেছে। মজাটা রাখতে পেরেছে গোটা পুরো ইয়েটা জুড়ে। আর যেরকম গানটা আলফা মেল, খুব খুব ভালো। সাগরনীল দেখিস, দেখে ভালো ফেলো, লাগবে। সারাদিন দেখে ফেলো। না না, দেখবো দেখবো দেখবো। আমি তো আমির খান আছে দেখে আমি তো ভাবিনি যে আমির খান ছবিতে রয়েছে। আমি জানতাম শুধু ক্যামিও প্রেডিক্টই করেছে, টাইপেরই হবে নিশ্চয়ই। ক্যামিও টাইপেরই হবে। হ্যাঁ, আর হুম। সব থেকে বড় কথা কি বলতো, এই এই মানে এই কোল্যাবের থেকে আমরা যেহেতু আগে ইয়ের মতন ছবি পেয়েছি, আরে বলো না, এই মাত্র নামটা বলে আমি ভুলেও গেলাম। দিল্লি আরে বেলি। দিল্লি বেলি, দিল্লি দিল্লি বেলি। বেলি, দিল্লি বেলি মতন ছবি হ্যাঁ পেয়েছি, যে কারণে আরো বেশি মানে মনে হচ্ছে যে এই ছবিটা জমে যেতেও পারে। আর ওরা কিন্তু ওই স্পেসেই আর কি এবারও খেলছে, সেটা প্রমোশন। একেবারে পরিষ্কার হয়ে গেছে। হুম হুম হুম। এই আমার কি দিল্লি বলে বেলির ওই হ্যাঁ, রূপম, দিল্লি তুমি বেলির ওই একটা সিনেমা সংলাপটা। দেখো। হ্যাঁ কোনটা বলো বলো তো? বলো। না না, আমি বলতে যাচ্ছিলাম যে তুমি জি5 একটা সিনেমা এসছে, ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স বলে, ওটা সাগর নীলও রিভিউ করেছে, দেখলাম, আমিও দেখলাম, দেখে রিভিউ করলাম। ওটা দেখো, ভাল লাগবে। ম্যামোটির ছবি, কিন্তু মালায়ালাম আচ্ছা ছবি, কিন্তু ডিরেক্ট করেছে গৌতম বাসুদেব মেনন, ও ডিরেক্ট করেছে। আচ্ছা। না আর ছবিটা ওইখানটা হচ্ছে তো বেসিক্যালি, অন্তত কি হয়েছে আমার মনে হচ্ছে, গৌতম বাসুদেব মেনন না মানে মানে একটা পণ করেছে যে আমি একটা মালায়ালাম ছবি বানাবো। এবার হ্যাঁ নিজের যে টেক্সচারটা মানে তামিল ছবির, সেইটাও হ্যাঁ, ছবিতে রাখতে গেছে, আবার একটা মালায়ালাম ছবিও করতে গেছে। এবার এইটা করতে গিয়ে না মানে একটু তো ছবিটা সেটার জন্য প্রবলেমে পড়েছে, নাহলে আইডিয়া কিন্তু ছবিটাতে দারুণ ছিল। না মানে না, আমার আমার মনে হয় যে কিন্তু ছবিটা, লাস্টে, আমার কিন্তু ছবিটা হ্যাঁ আমি গোটা দেখলাম, আমার কিন্তু ভালোই লেগেছে, যে শার্লক হোমসের মতো ইন্সপিরেশন নিয়েছে, সেখানে হ্যাঁ হ্যাঁ কমেডি এক্স্যাক্টলি, হ্যাঁ সবই ভালো হ্যাঁ লেগেছে কিন্তু। না, আমার একটা জিনিসই মনে হয়েছে কি, যে ওই যে তুমি যেটা বলছো এক্স্যাক্টলি আমার ওটাও মনে হয়েছে। তুমি দেখবে ম্যামোটির ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা হচ্ছে 30 মিনিটস, আধ ঘন্টা ধরে ওর খালি হম ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়। আধ ঘন্টা পরে ও অ্যাকচুয়াল কেসটা পায়, পার্সের কেসটা। আধা ঘন্টা সময় ভাই একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, মানে ওটা 10 মিনিট 15 মিনিট হওয়া উচিত ছিল। আর তুমি দেখো মানে ওটা ওটা দেখবে তুমি আফটার অল খুব যে বিশাল ম্যাটার করে যাচ্ছে ক্লাইম্যাক্সে তা নয়, কিন্তু ছবিটা কিন্তু সেইভাবে না না শেষও হয় না। ছবিটা কিন্তু একদম না কমার্শিয়াল মেইনস্ট্রিম থ্রিলারের মতন শেষ হয়। ওর যে আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে, প্রথম 30 মিনিটে যদি ও সাগরেত্তার সঙ্গে ওর বন্ডিং এ সময় দিত, যে ওই ওই সম্পর্কটাকে করব, মানে ফোকাসে রেখে ওদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি করবার চেষ্টা করব, সেই জিনিসটাও কিন্তু করেনি। দেখবে সাগরেত্তা কিন্তু একদম সাইড লাইনই হয় গোটা ছবি জুড়ে। হুম, হুম। তো কিছু পুরো প্রবলেম ছবিটা রয়েছে। মেমোটিকেই ফোকাস, হ্যাঁ মেমোটিকে। হ্যাঁ কিন্তু রাদার আমি বলবো ম্যামুটি, সাগরেদের সাথে যতটা না কেমিস্ট্রি, ও ল্যান্ড লেডির সাথে তো কেমিস্ট্রিটা বেটার ওয়ার্ক করেছে। এক্স্যাক্টলি, ছোট্ট ছোট্ট সিন কিন্তু ওই যে হ্যাঁ, ভাড়া দেয় না, বা ভাড়া ভাড়া দেয় মিটিয়ে না। দেবে ওই কেস হ্যাঁ ইনভেস্টিগেট করে, ওটা ভালো লেগেছে। এবং আর এই এই সেম টুইস্টে আমি অ্যাকচুয়ালি দুটো দুটো কন্টেন্ট দেখলাম। এটা একটা, আর একটা কন্টেন্ট দেখেছি আমি। আর আচ্ছা, নামটা আমি বলেই দিচ্ছি, ঠিক না আছে? বলিস না বলিস না বলিস না বলিস না, আমি না না দেখিনি। না, ওটা দেখা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, রূপম দা দেখেনি, আচ্ছা ঠিক আছে, আমি বলছি না। কি করে বলি তাহলে, তাহলে আর বলতেই পারছি না আমি, কারণ রূপম দা তো না দেখেনি। না, ঠিক আছে, আচ্ছা কিন্তু আচ্ছা, বলে কিন্তু না আমি, বলে না বলে না। আচ্ছা রূপম দা খুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, রূপম দা অ্যাকচুয়ালি কন্টেন্টটা দেখেছে, আর একটা কন্টেন্ট, সেটা হচ্ছে মাধুরী দীক্ষিতের একটা কন্টেন্ট রিলিজ করেছে। আচ্ছা, তাহলে ওটা বলো না, ওটা আমি এখন দেখছি, ওটা আমি মাঝে আছি। ওটা আমি মাঝে ঠিক আছি। আছে, রূপম দা লাগাও, কানে হেডফোন লাগাও। ও কি বললো? আরেকটা কন্টেন্ট আমার পড়ে গেছে। আর একটা কন্টেন্ট আবার রূপম দা দেখেছো, বুঝতে পেরেছো? সেইটা আবার অরিত্র দা দেখেনি। ও মানে আচ্ছা, আমি দেখছি, ঠিক আছে, অলরেডি বলিস। স্টার্ট করেছি। আমি আচ্ছা দুটো বলিস না ভাই এপিসোড প্লিজ, দেখছি। বলিস না বলিস না বলিস না। যাই হোক, ঠিক আছে। তো আমার আমার ওটা মজা লেগেছে যে আমি অ্যাকচুয়ালি মানে একই টুইস্টে তো দেখো, একটা একটা লম্বা গ্যাপ লাগে একই টুইস্ট দুবার খেলবার জন্য, কিন্তু হুম, সামহাউ মানে খেলে গেছে। ঠিক আছে, এবং সেটা ভালো লেগেছে ডমিনিকে। আর ক্যারেক্টারাইজেশনটা যে একটা গড লাইক ট্রিটমেন্ট দেয়নি, এটা প্রথমবার নয় যে ডিটেকটিভকে গড লাইক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, কিন্তু ম্যামুটির মতন অভিনেতা জিনিসটাকে আরো হুম। বেশি আর কি হিউম্যান করে দেয়।
তো সেইটা আর না, সেটা খুব ব্যাপারটা ভালো হচ্ছে কি লেগেছে। বলতো, একটা জিনিস তুমি দেখবে, ও ও যখন নিজের অ্যাসিস্ট্যান্টটাকে হায়ার করেছে, ওই থানার পুলিশ অফিসারটা বলছে যে এ কিন্তু এ হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, ঘুষ ছাড়া হুম, কোনোদিনও কথা কাজই করতো না। তো একবার অন্যরকম ইমেজ এলো। আবার তুমি দেখবে হ্যাঁ, পরে ও যখন মহিলাকে বলে, তখন বলে যে আমার কালার ব্লাইন্ডনেস ছিল, তাই জন্য আমি ফেক সার্টিফিকেট দিয়েছিলাম। তো তখন আবার তুমি দেখবে জিনিসটা ঘুরে গেল। আবার হুম, তুমি দেখবে হুম, পরের দিকে দেখবে ডিপার্টমেন্টের লোক কিন্তু ওকে পছন্দই করে। তো এক্স্যাক্টলি যে ওর ব্যাক স্টোরিতে কি হয়েছে সেটা ঠিক তুমি ঠিক ফিগার আউটও ঠিক। করতে পারবে না। এই ব্যাপারগুলো আমার ভালো আর আর লেগেছে রাইটিং এর ক্ষেত্রে। আমি অ্যাকচুয়ালি শুনছিলাম যে গৌতম বাসুদেব মেনন নাকি 6-7 মাস আগে এটা ন্যারেট করে এবং ওরা ঝটপট করে শুট করে নেয়, ম্যামুটি এবং গৌতম বাসুদেব হ্যাঁ, মেনন। মানে ওদের মধ্যে কোনো প্ল্যানিং আগে থেকে কোনো মানে বহুদিন ধরে ছবিটা প্ল্যান করছে এরকম নয়। গৌতম হ্যাঁ, বাসুদেব আচ্ছা। মেননের মনে হচ্ছে যে ম্যামুটি এখন নিজের কেরিয়ারে এমন সমস্ত ছবি করছে, তো আমি ওকে হুম, অ্যাপ্রোচ করতে পারি, এই ছবিটা করলে ম্যামুটি করবে, অন্য অন্য স্টার করবে না। তো ম্যামুটিকে অ্যাপ্রোচ করে এবং ম্যামুটিও রাজি হয়ে যায় এবং তাড়াতাড়ি ওরা মানে শিডিউল ফেলে, তাড়াতাড়ি শুট করে নেয় এবং 6 মাসের মধ্যে ছবি রিলিজ, মানে ন্যারেশন দেওয়া হয়েছে তার 6 মাসের মধ্যে ছবি মুক্তি পেয়ে গেছে। ছবিটা আমি কিন্তু শুনলাম চলেনি এরকম। সেইভাবে, বক্স অফিসে চলেনি ছবিটা। চলেনি সেভাবে, ঠিক আছে। এবার কিন্তু এবার না কেন চলার চললো না মতো কিন্তু ছবি সেটা, নয়, হ্যাঁ না হ্যাঁ চলার মতো ছবি হ্যাঁ। নয় কিন্তু, মানে যথেষ্ট ভালো না ছবি মেবি এটা। কি বলতো, একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ম্যামুটির থেকে মানুষ এখন এক্সপেকটেশনটা একটা অন্য রকমের রাখছে। মালায়ালাম হ্যাঁ, অডিয়েন্স পরপর এমন এত বেশি অফবিট চলে গেছে, সেখানে এটা আমি বলবো যে এটাও কিন্তু তুমি দেখবে যে অনেক কিছু টেমপ্লেট ভাঙে, কিন্তু এটা অতটা অফবিট নয়, এটা একটু মেইন স্ট্রিমের মধ্যেই আছে। তো সেই জায়গায় মেবি একটু দর্শক যে এটা ম্যামুটির থেকে আরো বেশি আশা আর কি। কিন্তু এই ছবিটাও অনেক থ্রিলারের থেকে বেটার থ্রিলার। হম। ইভেন তুমি দেখো না ক্লাইম্যাক্সটাকে যেভাবে ট্রিট করেছে, ওটাও তো একটা টিপিক্যাল ক্লাইম্যাক্স এর মতো নয়, মানে ওটার মধ্যে একটা নয়। এক্সপেরিমেন্ট আছে। হুম। আর যাই হোক, এবার আমরা আভতার 3 তে চলে আসি। আভতার 3 রিলিজ করেছে, আমার তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে ছবিটা। গল্প লেভেলে কিছু নতুন প্রোভাইড করতে পারছে না, প্লাস ভিজুয়ালিও তুমি যদি দেখো, দেখো স্পেকটাকেল তো আছে, ডিটেলিং মারাত্মক আছে, কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সেস খুব ভালো। কিন্তু আমার বক্তব্য যে তুমি দেখবে কিছু কিছু লোকেশন বা কিছু, সেটা যেন কোথাও ওয়ে অফ ওয়াটারের জিনিসই রিপিট হচ্ছে। মানে আমার মনে হয় হুম। অ্যাশ পিপলদেরকে দেখে যতটা মজা লাগছিল, ওদের ক্ল্যানের ব্যাপারে, ওদের ব্যাক স্টোরি, সেগুলোকে আরো বেশি করে দেখালে বেটার হতো, তাহলে ভিজুয়ালি নতুন কিছু পেতাম। তো খালি যদি 3 ঘন্টা প্লাস রান টাইম, সেখানে যদি খালি ওই ভিজুয়াল স্টোরি টেলিংই থাকে আর বাকি ডায়লগ বাজে, খালি জেনজি টাইপের ডায়লগ দিচ্ছে, ব্রো 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 করছে, তারপরে ওই গল্পে সেরকম কিছু নেই, একই জিনিস, ওই জ্যাক সুলি আর ওইদিকে অরিত্রদা, কার্নালের মধ্যে আমি লড়াই। একটা কথা এখানে, আমি একটা কথা বলে দিই। আমি আর কর্ণই তার সিরিয়াস সিচুয়েশন, কিন্তু এত হেসেছি সিনেমার মধ্যে, হিন্দি ডাবিং, হিন্দিতে দেখেছি আমি, এমন ডাবিং আচ্ছা। হয়েছে। হিন্দি শো আমার আগে ছিল। এবার সেখানে হচ্ছে যে তোমার ওই বলো না, ওদের নেত্রী আর জ্যাকসালির যে কন্যা, যে মেয়েটি আর কি হুম। এভা দেবীর যে বরপ্রাপ্ত, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। সে রয়েছে এবং ওদের ওই ছেলেটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে হিউম্যান হিউম্যান বাচ্চাটা রয়েছে, নামটা বলো, আমি নামগুলো সব স্পাইডার ভুলে স্পাইডার যাই। স্পাইডার, স্পাইডার হ্যাঁ। রয়েছে, ঠিক আছে। এবার ওরা একসঙ্গে যাচ্ছে, ঠিক আছে। এবার স্পাইডারের আর কি ও অক্সিজেন মাস্ক ফাস্ক হয়ে গেছে, ব্যাটারি ড্রেন্ড আউট হয়ে গেছে, ও নিতে পারছে না শ্বাস প্রশ্বাস। এবার ওকে ছেলেটা, জ্যাকসালির ছেলে আর কি কাঁধে নিচ্ছে, ঠিক আছে। হিন্দি ডাবিং এ বলছে, আজা ভাই চল ঘোড়া ঘোড়া খেলতে হে। ওরকম একটা সিরিয়াস সিচুয়েশন, ঠিক আছে, মানে সিরিয়াস সিচুয়েশন, মানে মানে ও মরে যাবে, সেইখানে হিন্দি ডাবিং হচ্ছে যে আজা ভাই ঘোড়া ঘোড়া খেলতে হে। আমি বললাম ভাই এটা কি, কে হিন্দি ডাবিং করেছে ভাই ঘোড়া ঘোড়া আমি খেলতে হে মানে। আমি আরেকটা জিনিস বলছি। আমি ছবিটা আবার গতকালকে দেখেছি, এই যে আমার পয়সা লাগেনি। এবার যাই হোক, যেখানে তোমার হচ্ছে, তুই ভাবো একটা সিরিয়াস, মানে সিরিয়াস, মানে এটা তো কিছুই না, ওটা হচ্ছে ইমোশনাল পিক সিন, যেখানে তোমার হচ্ছে আহ, আরে ওই ইভা মা দেখা দেবে। তো হুম। তখন কি বলছে জানো, ছেলেটা আসছে, স্পাইডার এসে, তুমি দেখেইছো, স্পাইডার এসে কানেক্ট করছে যাতে ও আর একটু সময় পেয়ে যায়। তখন ওই সিনটা মেয়েটা বলছে, আরে বান্দর কি পুছ, বাড়া এটা বলেছে, এবার তো আমি দেখেছি, এবার আমার এত হাসি পেয়েছে, এটা কি, এটা কি এইখানে সব কে বলে, এইবার এটা একবার না, এটা হয়েই যাচ্ছে, এটা যখন এসে, আরে বান্দর কি পুছ, চলো বান্দর কি পুছ, আরে ভাই এটা কি নোংরা এটা। এবার যতবার আসছে, এবার এবার আমি বলছি ফির হওয়ার আগে, আরে বান্দর কি পুছ, এবার পিছনের লোকেরা আসছে। তো এইগুলো এত বাজে কি করে করে, সাগর বললো, আমার মনে পড়লো যে আমরা কি নোংরামি করেছি। এটা এটা গোটা ছবিতে বান্দর কি পুছ, এটা তোমার যতগুলো সিন আছে, প্রত্যেকটা সিনে এটাই বলেছে। অ্যাকচুয়ালি পার্ট এবার কি 3টা বলতো কিন্তু না, সেরকম ভাবে। হলিউডের যে মেইন স্ট্রিম ছবিগুলো না, সেগুলো হিন্দি ডাবিংটা এরকম করা হয় এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু মজাদার হয়েও যায়, মানে হিন্দি ডাবিং একটা এক্সট্রা এন্টারটেনমেন্টও দিয়ে দেয়। কিন্তু আভাতার মানে জেমস ক্যামেরন কিন্তু ওই ছবিটা বানায় না যেটাতে এইগুলো মানে ইনকর্পোরেট হয়ে যাবে। ওগুলো কিরকম বলতো, ডেড পুলের মতো ছবিতে তুমি করতে পারবে, হ্যাঁ স্পাইডারম্যানের হ্যাঁ মতো ছবিতে।
মানে সিরিয়াস ছবিতে তুমি করতে পারবে না, সিরিয়াস ছবিতে ওই জিনিসগুলো করলে বরং খেলো হয়ে যায়। না আমার তুমি দেখবে এই ছবিটা কিন্তু ওয়ে অফ ওয়াটারের থেকে অনেকটা আন্ডার পারফর্ম করছে ইন্ডিয়াতেও, এবং খালি একমাত্র যেগুলো প্রিমিয়াম ফরম্যাট না, যেগুলো প্রিমিয়াম ফরম্যাট যেগুলোকে বলে মানে ধরো 3D আইম্যাক্স 3D ইত্যাদি, সেই সব জায়গাতেই ভালো পারফরমেন্স দিচ্ছে একমাত্র। বাকি কিন্তু নর্মাল স্ক্রিনসে কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো নয়। ইভেন ধুরন্ধর কিন্তু টেক্কা দিচ্ছে আভাতার 2 কে। না অ্যাকচুয়ালি তো প্রথম দিনে বিট করে দিয়েছে আমি দেখলাম। ইন্ডিয়া কালেকশনে তো না বিট করে আভাতার দিয়েছে। আভাতার দেখো অরিত্রদার মতনই আমার মতামত, আমি আলাদা করে আমরা কিছু বলবার নেই, তার কারণ গল্পের বিটস গুলো না এক, এবং তুমি দেখবে কিছু ক্যারেক্টারের ক্রাইসিসও এক রেখে দিয়েছে। মানে শুধুমাত্র যে প্লট পয়েন্ট লেভেলে তা নয়, তুমি দেখবে ছেলেটার যে ওই যে অর্ডার না মানা সেই বিষয়টা দেখবে ওটা আগেও ছিল এবং সেটাকে এখানে আবার রেখেছে। তো না আমি ইমোশনালি প্রচন্ড ড্রাইভ আমি ছবি। রিভিউর মধ্যে বলছিলাম জানো তো, যে এবার এর মানে জেমস ক্যামেরনের এই ফ্র্যাঞ্চাইজটা থেকে সরে এসে অন্য ছবি করা উচিত। মানে উনি অ্যাকচুয়ালি করছেন ওই লাস্ট ট্রেন টু হিরোশিমা বলে একটা ছবি, একটা নভেল আছে, ওটা রাইটস নিয়েছে, ওটা করছে। ওটা আমার মনে হয় ওটাই করা উচিত। মানে আর আভাতার 4 টু মাচ হয়ে গেছে, মানে হয়েছে অনেকটা দেখে নিয়েছি প্যান্টটা। এবার কি বলতো, লেগাসিটা নষ্ট হবে যে টাকা খরচা করে হয়। এবং আমার মনে হয় এই ছবিটা আন্ডার পারফর্ম করবে, এবং এই জেমস ক্যামেরন বলে দিয়েছে যে আভাতার যদি আন্ডার পারফর্ম করে কোনো পার্ট, আমি পরবর্তী পার্ট বানাতে পারবো না। তো সেখানে আমার মনে হয় যে এইটা করা উচিত আর কি, মানে লাস্ট ট্রেন টু হিরোশিমা ওটার উপর ফোকাস করা উচিত, বা অন্য টাইপের ছবি। মানে তুমি দেখো না, রিডলি স্কট বলো, স্টিভেন স্পিলবার্গ বলো, কত পরিমাণে ছবি করে। আর জেমস ক্যামেরন সেখানে এই একটা ফ্র্যাঞ্চাইজকে কত বছর দিয়ে দিয়েছে। না অ্যাকচুয়ালি কি বলতো, একটা ওয়ার্ল্ড না মানে কতটা এক্সপ্যান্ড করা যাবে, মানে সবকিছুরই তো লিমিটেশন রয়েছে। তো একটা সময় পরে এক্সপ্যান্ড করা যায় না, তো সেই লিমিটটা আমার মনে হয় যে আভাতারের ক্ষেত্রে এসে গেছে, এই ছবিটা দেখে মনে হয়েছে সেটা। দেখো আমার যেটা মনে হয়, বেসিক, হ্যাঁ বলো তোমরা বলো। আমি একটা ইন্টারাকশন শুনছিলাম যেখানে জেমস ক্যামেরন বলছিল যে এই ছবির যে প্লট, সেটা শুনে এক্সিবিটররা, ছবি যখন ইনিশিয়ালি প্ল্যান হয় তখন তারা অবাক হয়ে যায়, এবং যখন অডিয়েন্স ছবিটা দেখবে তারা অবাক হবে। আমি ছবিটা দেখে বুঝতেই পারলাম না প্লট ছবিটার কি। এবং দ্বিতীয়, আমাদের ছবিটা দেখে সব থেকে বড় সমস্যা মনে হয় সেটা হচ্ছে, যদি কোনো ডিরেক্টর রাইটার, মানে তারা অবশ্যই নিজের রুটে বুনছে গল্প, তারা সেটাকে নিজের সঙ্গে সব থেকে বেশি কানেক্ট রাখবে। তবে যদি তাদের এটা মনে হয়, এটা আমার ওটা দেখার সময় সব থেকে বেশি হচ্ছিল, যে মনে করছে না স্পাইডারকে মেরে দেবো, কিন্তু তার পরক্ষণই ভাবছে না স্পাইডারকে মারবো না। নাহলে ওরকম একটা এন্ডিং এর পরে স্পাইডার থেকে শুরু করে তুমি দেখো একটা ক্যারেক্টার মরে না। একটা গোটা ছবি তাই ভাবলাম ভাই 2-3টে মালকে মার, তাহলে একটু ইমোশনাল হই। কাউকে মারছে না, ডিরেক্টর রাইটার বোধহয় ভাবছে না 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 অডিয়েন্সের মতো যে একে মারবো না, না না ওকেও মারবো না, না সে তাকেও মারবো না। কাউকে লিটারেলি কাউকে একটু একটু মানে গায়ে একটু আলতো করে খোঁচাও আসতে দিল না, যে না কারো কিচ্ছু হবে না, এবার কেউ কিচ্ছু ফিল করবে না। এবং তুমি দেখো ছবির সব থেকে ভালো হচ্ছে অ্যান্টাগনিস্টের যে বিল্ড আপটা শুরুর দিকে, যেরকম ভাবে এরা দুজন এক হয়ে যাচ্ছে, এই কর্নেল জ্যাকসেলের সাথে এক হয়ে যাচ্ছে, এটা আমার হেভি লেগেছিল ওই পার্টিকুলার পয়েন্টে দাঁড়িয়ে, যে কি সুন্দর জিনিসটা দাঁড়াচ্ছে। এবার তারপরে তুমি ভাবো, এবার তো আমরা পুরো জানি, সিনেমায় দেখে নিয়েছি যে কর্নেল ওদের ওই ডেরাতে যাবে, অ্যাশদের ডেরাতে যাবে। ওখানে চলে যাওয়ার পরে আমরা কি ডিমান্ড করছে, যে এই যে অ্যাশেসদের যে গল্পটা, এদের গল্পটা আমরা জানবো, এরা কিভাবে আসে, এরা কোথায় ছিল, এরা কেন এদেরকে হিংসা করে, এটা আমরা জানবো, এটা আসবে গল্পে। তুমি দেখো আসলোই না। ফলে অ্যান্টাগনিস্টকে যেরকম ভাবে সূচনাটা করলো, ওদের আর কিছু করার নেই। এবার ছবির যে থার্ড অ্যাক্ট, সেখানে পুরো এর আগের পার্টে যা হয়েছে, ফার্স্ট পার্টে যা হয়েছে, এবার শুধুমাত্র ধুমধুমার অ্যাকশন হবে। হ্যাঁ সেটা ভিজুয়ালি দেখতে ভালো লাগছে, কিন্তু আমাদের প্রত্যেককে আর কি টেনশনটা সার্ভ করছে, বা অ্যাটলিস্ট ইমোশনালি আমরা কানেক্টেড, আর কিন্তু কিচ্ছু সার্ভ করছে না। আমরাও জানি যে এবার ফাইনাল সিকোয়েন্সে গিয়ে কি হবে। আর রূপম দা কি বলতো, ছবির যে থিমটা, ছবির অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করে ভেবে দেখো, থিমটা এটা ছিল যে ভগবানের প্রতি, ধর্মের প্রতি আস্থা এবং অনাস্থা, ঠিক আছে? ভিলেন যে সে সে চায় না যে এই আস্থা এক্সিস্ট করুক কোনো মানুষের মধ্যে, তার নিজের মধ্যে আস্থা নেই। এবং সেই বিষয়টা ভিলেন জাস্ট একটা মুখে মুখে বলছে, অ্যান্টাগনিস্ট বারাং ক্যারেক্টারটা, যে আমার সঙ্গে আমার কমিউনিটির মানুষজনদের সঙ্গে এমন হয়েছিল, তখন এবার বাঁচাতে আসেনি এবং সেই জন্য আমার এবার সঙ্গে এখন টাসেল হয়ে গেছে। এইটুকুতে হয় না, মানে এটা খুবই মানে থিন হয়ে গেল বিষয়টা। এটা কিন্তু মানে যে থিমটা, সেটার মধ্যে অনেক ডেপথ ছিল, কিন্তু সেটাকে ইউজই করতে পারি। তুমি দেখবে যে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যেটা, যে ছবিটা এখন শুরু হয় তখন আমি দেখছি কি যে মানে তোমার নেত্রী, সে ভগবানে এখনো আস্থা রেখেছে এবং চিরকালই তার ভগবানে আস্থা ছিল এবার ওপরে। কিন্তু জ্যাক সালি
সে ভগবানের উপরে আস্থা খানিকটা মানে এবার উপরে আর ট্রাস্ট করতে চাইছে না, সে এবার গান হাতে তুলে নিচ্ছে যে না আমি উইপনের সঙ্গে উইপন দিয়ে লড়বো হিউম্যানদের সঙ্গে। তো অ্যাকচুয়ালি আমি বলছি ক্যারেক্টার আর্ক থাকবে যে অ্যান্টাগনিস্ট সে ভগবানে বিশ্বাস রাখতে চায় না, এটা একদম একটা 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 কি বলবো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে তোমার নেত্রী সে হচ্ছে ভগবানের পুরোপুরি বিশ্বাস রাখে, আর জ্যাক সালি হচ্ছে মিডল ম্যান যে হচ্ছে কোনো দিকে যেতে পারছে না। এবার ছবির শেষ ভাগে সে কোন দিকে যায় এইটাই হবে হচ্ছে ক্যারেক্টার আর্কটা, যে সে ধীরে ধীরে নেত্রীর দিকে যাবে যে হ্যাঁ আমি এখনো ভগবান দিয়ে করব। গোটা ছবিটা বন্দুক দিয়ে ফাইট করে সে আলটিমেটলি খুব সুবিধা করতে পারবে না, কিন্তু ক্লাইম্যাক্সে এবার সাহায্য নিয়ে সে লড়াই করবে এবং সে জয়লাভ করবে, এখানে কি ছবিটা এন্ড হবে। যেহেতু জেমস ক্যামেরুন, এটা অন্য কোনো ইভেন্ট ফিল্ম হলে আমি এত কিছু ভাবতাম না, জেমস ক্যামেরুনের কিন্তু এই এই গল্প বলার ক্ষমতা রয়েছে। আমি ভেবেছিলাম এরকম কিছু দেখাবে, ও বাবা ও সবই আছে কিন্তু কিছুই আফটার অল মানে এলোই না, মানে গল্পটার মধ্যে মানে সেকেন্ড হাফে কি হয়ে গেল মানে এইসব কিচ্ছু না, উঠে এলো না। আমার কি মনে হয়েছে বলতো যে মানে এখন দেখো ব্যাপার হচ্ছে কি বলতো, এদের এখন অনেক এজ হয়ে গেছে। এই যারা এই বলিউড ব্লকবাস্টার ডিরেক্টর হলিউডের, এদের প্রত্যেকের খুব এজ হয়ে গেছে। তো এবার এই এজে হি 71 এসে মানে ওই যে মানে শার্পনেসটা যেটা আমরা এক্সপেক্ট করছি, এটা ইন্ডালজেন্স এসে গেছে। এটা তুমি দেখবে ফ্রান্সিস ফোর্ড কাপোলা যে লাস্ট ছবিটা বানিয়েছিল, যেটা একদম ডিজাস্টার হয়েছে, নিজের টাকায় বানিয়েছে, ওই ছবিটাও তুমি দেখবে পুরো ইন্ডালজেন্সে ভর্তি, মানে সেলফ ইন্ডালজেন্স। ঠিক আছে, তো এইটা মানে হয়ে যায়, মানে এটা কিছু করার নেই। মানে জেমস ক্যামেরন একসময় মাস্টারফুল স্ক্রিন প্লে লিখতো, মানে হেভি লিখতো, তো মেইন স্ট্রিম মানে ও হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মাস ডিরেক্টর। মানে এই যে আমরা মাস ডিরেক্টর বলি না, ও হচ্ছে পুরো পৃথিবীটা হচ্ছে ওর বক্স অফিস। ও টাইটানিক বানিয়েছে, কিন্তু আজকে পারছে না। এটা হয়, দেখো প্রত্যেকটা লোকেরই একটা তো শেলফ লাইফ থাকে। তো যাই হোক, খারাপ লাগে চলো কিন্তু আমরা কিছু করার নেই, বাট আশা করবো উনি বাউন্স ব্যাক করবেন। তবে আমি একটা জিনিস বলবো অ্যাভেটার নিয়ে, দেখো অ্যাভেটারে আমরা মস্তি পাই না পাই, কার্নেল কিন্তু ভাই মস্তি পেয়েছে। কার্নেল বলছে ভাই যাই হয়ে যাক আমি একটু মস্তি করে নিই, ঘরের ভেতর ঢুকে যাই, যত যা মস্তি আছে সব কার্নেল পেয়েছে। এবং কার্নেলের অনেকটা এক্সপ্রেশন সাগরনীলের মতো, দেখো সাগরনীল এখন যেরকম আমার একটা খুব নোংরা কথা মনে হয়েছে, আমার একটা খুব নোংরা কথা মনে হয়েছে যে আজা ভাই ঘোড়া ঘোড়া খেলতে বললো, যদি বলে ভাই আজা আজা ভাই ডগি ডগি খেলতে বলে পেলে দিল, এরকম যদি কোনো ছবিতে হয়। আমি দেখছি বলছি তোমাদের হলে কি ডুমসডে বা ওডিসির এ চালিয়েছিল? না না না, সেই চালায়নি না। আরে ওডিসি এটা দেখলে হেভি লাগতো তোমাদের, ব্যাপক করেছে। কোনটা? ওডিসি না? ওডিসি হ্যাঁ, নোলানের যে আপকামিং ছবি। আর ডুমসডে দেখো কোনোটাতে মানে একটা একটা দেখাচ্ছে, মানে আমারটাতে আমি খালি ওডিসি দেখেছি। ডুমসডে আমি ডুমসডেটা দেখো একটা এআই দিয়ে একটা জেনারেট করা একটা ভার্সন আমি দেখেছি, যেটা অরিজিনালটাই কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করেছে, রিলিজের আগেই মানে অনেক আগে লিক হয়ে গেছিল। এবার এআই দিয়ে ক্রিয়েট করেছে মানে যেটা স্টিভ রজার্স আসছে বাড়িতে ওটা অ্যাকচুয়াল, ওটা এআই জেনারেটেড নয়। হ্যাঁ আমি নিশ্চিত নই, দেখো আমি নিশ্চিত নই, আমি একটা ভার্সন কমেন্ট বক্স আমি দেখলাম যে সবাই কমেন্ট করছে যে এআই দিয়ে ভালোই ক্রিয়েট করেছে। ঠিক আছে, তারপর আমি বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে চলো এআই দিয়ে। না যেটা সাগরনীল বলছে, যেটা সাগরনীল বলছে এই কথাটা মানে এটা কিন্তু সত্যি না, যে এসছে যেটা স্টিভ রজার্সের, ওটা কিন্তু মানে এটা আরেকটা দিক রয়েছে, যেটা এটা কিন্তু সত্যি না, এটা লিক করানো হয়েছে আগে এবং এটা পুরোপুরি এআই, এরকম একটা দিক উঠে আসছে। আমি যেটা বলছি কারণ ওটা কিন্তু হলেও দেখানো হচ্ছে, ওটা কিন্তু এআই নয়। না হলে দেখানো হয়নি। না অনেক হলে দেখানো হয়েছে, হল থেকে ভিডিও করে। হ্যাঁ এই যে ভিডিওটা রিলিজের আগেই এসছে, এই ভিডিওটা এআই দিয়েই করা বলা হচ্ছে। এবার হলের মধ্যে ভিডিওটা বলছো তো, এটা আমি দেখেছি। না এআই দিয়ে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু ব্যাপারটা মানে এআই আমি কমেন্টে পড়লাম বলে বললাম, আমি জানি না এআই দিয়ে করেছে কিনা, কিন্তু ওটা মানে এই ছবিটা অবতার রিলিজের আগেই ওটা মানে ভাইরাল হয়ে গেছে। ইভেন আমি বলছি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে বলে যে ছবিটা আসছে, ওটারও একটা টিজার লিক হয়েছে, মানে ভিডিওটা দুটো হাফে লিক হয়ে গেছিল, তবে ওটাকে সরিয়েছে। না দেখো এটা কিভাবে বোঝা যায় বলতো যে এআই কি এআই নয়, এআই ওয়ালা যে টিজার গুলো সেগুলো ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়াতে এলে সেগুলোর উপর কোনো কপিরাইট স্ট্রাইক আসে না, সেগুলো সরিয়ে দেয় না। আর যেটা যদি অরিজিনালটা লিক হয়ে যায় গিয়ে চলে আসে, তাহলে কিন্তু সরিয়ে দেয়। ঠিক আছে,
ধরো ক্রিস্টোফার নোলানের ওডিসিরও যে প্রোলগ ওটা আগে লিক হয়েছিল, ঠিক আছে, তারপরে ওটাকে সরিয়ে দিই, তারপরে সেনকে দেখলাম যে ওটাই চালাচ্ছে, বুঝতে পারলে তো হলে। আর ডুমসডেরও যেটা স্টিভ রজার্সের যে পার্টিকুলার টিজারটা ওটা যখন লিক হয়েছিল ওখানে সবাইকে স্ট্রাইক মেরে মেরে সরিয়েছে। ব্র্যান্ড নিউ ডেট যেটা এসেছিল ওটাকেও সরিয়েছে। তো আচ্ছা, মানে ওডিসিটা কেমন করেছে? ওডিসিটা হেভি করেছে। হেভি ব্যাপক 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 আউটস্ট্যান্ডিং। মানে দেখাচ্ছে ওই যে তোমরা ট্রয়ের যুদ্ধের ব্যাপারে যদি জানো, ওই যে ট্রোজান হর্সটা ছেড়ে গেছিল না গ্রিকরা, ওই ট্রোজান হর্সটা দিয়ে শুরু হয়, যে ট্রোজান হর্সটা আছে, মানে ট্রোজান হর্সটা দিয়ে শুরু হয় না, মানে ট্রোজান হর্সটার উপর ফোকাস করেছে, ট্রোজান হর্সটা আছে, ওর মধ্যে ম্যাট ডেমন লুকিয়ে আছে, ম্যাট ডেমন আর বাকি গ্রিক সোলজাররা তারপরে অ্যাটাক করছে, এ করছে, ওগুলা আছে। ম্যাট ডেমনের ছেলে হয়েছে টম হল্যান্ড, টম হল্যান্ড ওর বাবার অপেক্ষা করছে, সেইগুলো দেখাচ্ছে। তারপরে একটা শকে মানে ঝলকে আর কি সাইক্লপস বলে একটা মনস্টারকে দেখিয়েছে, ওটা নোলান পুরো এ দিয়ে অ্যানিমেট্রনিক্স দিয়ে ক্রিয়েট করেছে, মানে সিজি তো ইউজ করে না, যেভাবে স্টিভেন স্পিলবার্গ সেই জুরাসিক পার্কে করেছিল, ডাইনোসর বানিয়েছিল অ্যাকচুয়ালিতে অ্যানিমেট্রনিক্স দিয়ে, সেরকম ভাবে অ্যাকচুয়ালিতে বানিয়েছে একটা মানে জায়ান্টের মতো। এই গল্পটা বেসিক্যালি যে ট্রয় বলে ছবিটা তোমরা দেখেছো, ট্রয়, ব্র্যাড পিটের ট্রয়, এটা বেসিক্যালি ট্রয়ের পরবর্তী গল্পটা। মানে ট্রয় যেখানে শেষ হয়, ট্রয়ের যুদ্ধ যেখানে শেষ হয়, মানে ট্রয়তে কি হয়েছিল যে গ্রিকরা চলে গেছিল, যেন আমরা চলে গেলাম, একটা ঘোড়া ফেলে গেছিল, কাঠের ঘোড়া, সেই ঘোড়াটাকে ট্রয়রা ভিতরে নিয়ে এসেছিল রাজ্যের মধ্যে। এবার তার মধ্যেই অ্যাকচুয়ালি গ্রিক সৈন্যরা লুকিয়েছিল, রাত্রিবেলা বেরিয়ে ওটা অ্যাটাক করে পুরো ট্রয়টাকে ধ্বংস করে দিয়েছিল, সবাইকে মেরে দিয়েছিল, ঠিক আছে। তো সেইটা আর কি গল্পটা ছিল। এবার আর পরবর্তীতে হয় কি, যে গ্রিকের হয়ে একজন রাজা লড়ছিল, যে রাজার নাম হচ্ছে এই ওডিসিস। এবার সে নিজের বাড়িতে ফিরছে, মানে যুদ্ধের 10 বছর হয়ে গেছে, 10 বছর পরে ও বাড়িতে ফিরছে। এবার ও সমুদ্রের উপর দিয়ে যে যাচ্ছে, ও বাড়ি ফিরতে পারছে না, নানান রকম চ্যালেঞ্জ পাচ্ছে, বিভিন্ন মনস্টার্স অ্যাটাক করছে, বিভিন্ন দেবতা সাথে ওর দেখা হচ্ছে, একটা ওর বিশাল বড় জার্নি আছে। তো সেই জার্নিটাই দেখাবে ম্যাট ডেমনের। আর অন্যদিকে দেখাচ্ছে কি, ওর যে বাড়ি, ওর বাড়িতে মানে যেখানে ওর বাড়ি, যে একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডে ওর ওয়াইফ রয়েছে যার নাম হচ্ছে পেনিলোপি, বা তাকে দেখতে অপরূপ সুন্দরী। বা সেই আইল্যান্ডটাকে কি করেছে, অন্য রাজারা ঘিরে রেখেছে, আর সবাই আর কি ওই পেনিলোপিকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এবার পেনিলোপিকে আর কি কোথাও গিয়ে একটা মানে নিজের বরের জন্য অপেক্ষা করতে হবে, অথচ ওখানে আটকে পড়েছে। আর ওর ছেলে হচ্ছে টম হল্যান্ড। এবার এই কিভাবে ওডিসি বাড়ি ফিরছে, ফেরার পরবর্তীতে ও করছে, মানে ওখানে ওর লুক টুক পাল্টে গেছে, এবার ওর বউয়ের সামনে কিভাবে যাচ্ছে, সেখানে একটা মহাভারতের মতো, মানে মহাভারত রামায়ণের সাথে অ্যাকচুয়ালি প্রচুর সাবপ্লটস এর মিল আছে। এটা মানে এটা হচ্ছে ওখানকার মহাভারত রামায়ণ বলা যেতে পারে। তারপরে ওই যে যেরকম হরধনু ভাঙা বা বা মাছের চোখে তীর মারার মতো যে ব্যাপারটা আছে না, ওরকম একটা ঘটনা ঘটে, ঠিক আছে। তো খুব ইন্টারেস্টিং, মানে মহাকাব্য এই টাইপের ছবিটা না গল্প বেশি। এই ছবিটা না আমার প্রথম থেকেই এটা মনে হয়েছে অ্যানাউন্সমেন্টের থেকেই, যে এটা রিডলি স্কট বানালে আমি বেশি খুশি হতাম, সত্যি বলছি। মানে এটা আমার কেন? ব্যক্তিগতভাবে মনে হয়, আমার মনে হয় রিডলি এই তো 6টা টাইম লাইনে ভাঙবে নোলান, ভেঙে একটা ইমোশনালি ডিস্টেন্ট ছবি বানাবে, এবং তারপর একটা বিশাল একটা যুদ্ধ আসছে, সাইকোলজি এমন একটা করে দেবে যে তুমি বুঝতে, মানে এই কিছু সাবজেক্ট আমার মনে হয় যে ইমোশনটা একটু ডিমান্ড করে। এবার নোলানের ছবি যত এগোতে থাকছে ওর ফিল্মোগ্রাফিতে, আমি দেখছি যে ইমোশনালি ডিস্টেন্ট ছবি বানাতে শুরু করেছে। হ্যাঁ, মানে এবং কমপ্লেক্স করব এই সাবজেক্টটা কিন্তু ওটা নয়, যেটার জন্য আমার মনে হয় যে খুব বেশি কমপ্লেক্সিটি ডিমান্ড করে। কিন্তু তারপর ছবি হলে গিয়ে দেখবো যে একবার ছোটবেলা দেখাচ্ছে, ছোটবেলায় রাত্রিরে শুয়ে কি ফিল করেছিল, ছাট করে আবার চলে আসছে যে ও বাড়ি ফিরছে ঘোড়ায় করে বাড়ি ফিরতে ফিরতে আবার তারপর দেখাচ্ছে যে বউয়ের সঙ্গে কবে সেক্স করছিল, মানে এরকম ঢাপ 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 টাইম লাইনে জাম্প পারবে। তো মানে যাই না, দেখা যাক। আমি আশা করবো যে মানে দরকার, দেখো সব তোমার, এটা তোমার বক্তব্য, আমি অনিত্যদের বন্ধে জানতে হবে তোমাদের, যে তোমাদের কি মনে হয় যে সব সব সাবজেক্ট মানে অ্যাকচুয়ালি মানে এটা করে ডিমান্ড করে যে এত এত জাম্প মারবো, যেটা না, নোলান দরকার নেই। নরমালি করে থাকছে? আর নোলান তো ডার্ক নাইট ট্রিলজিটা তো একদম লিনিয়ারই বানিয়েছিল, তো ভালোই একেবারেই তাই। বানিয়েছিল। হ্যাঁ, তো তো ওটা তো দেখা মানে যাক কি করে। এই ধরনের ছবিতে অ্যাকচুয়ালি দরকার পড়ে না। মানে ট্রয়ও তুমি যদি দেখো, ব্র্যাড পিটের ট্রয় বলে ছবিটা, খুব লিনিয়ার গল্প, মানে একদমই লিনিয়ার গল্প, বাট স্টিল ইট ইজ ভেরি গুড। হুম। তো জানি না কেন নোলান খুব প্রচন্ড বেশি তো করে দিয়েছে, এটা তো সত্যি কথা। টেনেটে ওভার কমপ্লেক্স করে দিয়েছিল, ঠিক আছে। আর ওপেনহাইমারের ক্ষেত্রে, এই যে ওপেনহাইমার, আমরা একটু আগে জেমস ক্যামেরনের কথা বলছিলাম, জেমস ক্যামেরন ওপেনহাইমার নিয়ে একটা ক্রিটিসিজম করেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে ছবিটা যখন বানিয়েছো, একটা বোম, অ্যাটম বোম নিয়ে দেখাচ্ছ,
ওই অ্যাটম বোমটার ইম্প্যাক্ট জাপানের সোসাইটিতে কি পড়েছে, জাপানের মানুষের ওপর কি হয়েছে, সেটা একটা বারও তুমি ছুঁয়ে যাওনি। ঠিক আছে, ওনার বক্তব্য হচ্ছে দিস ক্যান বি কল্ড এজ অ্যান আমেরিকান প্রোপাগান্ডা। মানে এটা নিয়ে অ্যাকচুয়ালি দেখবে একটা মানে কন্ট্রোভার্সিও হয়েছিল, যে জাপানের দিকটা দেখাচ্ছেই না, যে জাপানে যে কি হয়েছে ওই বমটা পড়ার জন্য কি হয়েছে সেটা দেখাচ্ছেই না একবারও। ঠিক এটা আছে, আমরা সিনেমা হলে বসে বলছিলাম, মনে হচ্ছে সাগরনী যখন চলছিল আমরা বলছিলাম যে এরপর দেখাবে দেখাবে। তো জেমস ক্যামেরনের বক্তব্য হচ্ছে যে ভাই আমি ওই জন্য ওর উল্টো দিকটা দেখাবো। মানে তুমি অপেনহাইমারের দিকটা দেখিয়েছো, লাস্ট ট্রেন টু হিরোশিমা হচ্ছে একটা এমন জাপানিজ লোকের গল্প যে হিরোশিমা নাগাসাকি দুটো মানে বম্বিংই সে সার্ভাইভ করেছে। লোকটা অ্যাকচুয়াল একটা লোক ছিল যে ওই দুটো মানে বম্বিংই সার্ভাইভ করে গেছে। এবার ওর এক্সপিরিয়েন্সটা, ওর যে জার্নিটা, সেটার গল্পটা বলবে আর কি। ওটার উপর একটা নভেল আছে, তো ওটা অ্যাডাপ্টেশন করছে, তো আমি ওটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। তো নোলানের এইগুলো একটু প্রবলেম তো হয়ে যাচ্ছেই, দেখো সত্যি বলছি। অ্যাকচুয়ালি কি বলতো, এটা একটা ডিরেক্টরদের হয় যে একটা ডিরেক্টর একটা সিগনেচার হয়ে যায়, তো ওই সিগনেচারটাকে ও রিপিট করবার চেষ্টা করে। তাতে কি হয়, মানে গল্পের যে অর্গানিক ফ্লোটা সেটাকে কেটে দেয়। এটা ট্যারেন্টিনোর ক্ষেত্রেও হয়েছে। এই যে হেটফুল এইট বলে ছবিটা আছে, এটা তুমি যদি দেখো অত্যধিক বেশি ট্যারেন্টিনোই বানাতে গেছে। বা ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড নিয়েও কিন্তু লোকের এটাই ক্রিটিসিজম, যে এর অত্যধিক বেশি মানে ইস্টার এগ রাখছে, এই করছে, গল্পটা ন্যাচারাল ফ্লোটাকে কাটছে আর কি। তো এটা তো হয়েছে, ঠিকই বলছো। দর্শক একটা কথা বলতে চাই, আপনারা মাঝখানে 2 মিনিট আলোচনা দেখতে পারবেন না, আমরা একটা কাচি বসিয়েছি, কিন্তু বিশ্বাস করুন ওটাতে আমরা নিজেরাই যা হেসেছি। যদি কখনো ওইটুকু পোর্শন কেটে আমরা রিলিজ করে দিই, আমরা ভাইরাল, রাতারাতি ভাইরাল, এবং কেন সবাই রূপক? আমাদের ফোন করছে। আমার জীবনে শান্তি চাই, আমি চাই না যে কেউ আমাকে ফোন করুক রাত্রির বেলা, প্লিজ। বাবা, বলে শান্তি চাই। চলো না ঠিক ঠিক আছে, আছে, টাটা টাটা। টাটা। চলো, চলো থ্যাংক চলো ইউ। চলো 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 চলো।